এই বেয়াদব মার্কা ছেলে, ভার্সিটির ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিস কেন? তো কি হয়েছে? আপনাকে তো চুমু খাইনি, তাহলে আপনার সমস্যা কোথায়? অসভ্য ইতর বদমাইশ মার্কা ছেলে, কোথাকার ভার্সিটির ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিস, আবার আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছিস? এত বড় সাহস তোকে কে দিয়েছে? ম্যাডাম, আমাকে কারো সাহস দিতে হয় না, আমি নিজে সাহস নিয়ে জন্মেছি। তাছাড়া আমি কারো বাপের টাকায় সিগারেট খাচ্ছি না যে কেউ আমাকে কোনো কথা বলে আমাকে সেটা শুনতে হবে। দয়া করে চুপচাপ এখান থেকে চলে যান, আমার সঙ্গে ঝামেলা করতে আসবেন না। তুই কত বড় বেয়াদব আমি সেটাই বুঝতে পারছি না। একে তো ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিস, তারপর আবার আমার সঙ্গে বেয়াদবের মতো তর্ক করছিস। তুই জানিস আমি কে? আপনি কে সেটা জানি, আমার কি কোনো লাভ আছে নাকি আপনি আমাকে চাকরি দেবেন? যে আপনি কে সে সম্পর্কে আমাকে জানতে হবে? শুনুন, আমি আপনার সম্পর্কে জানতে অবগত নই, দয়া করে মানে মানে এখান থেকে কেটে পড়ুন। আমি যাব না এখান থেকে। তুই কি করতে পারিস সেটা আমি দেখতে চাই। তোর কত বড় ক্ষমতা, তুই আমার সঙ্গে মুখে মুখে তর্ক করিস? কথাটা বলতে দেরি হলো, কিন্তু তখনই সাগর টুক করে তিশার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিতে দেরি করলো না। 2 মিনিট লিপ কিস করে তারপরে ছাড়লো। সাগরের কাছ থেকে ছাড়া পেয়ে দিশা গলা কাটা মুরগির মতো জোরে জোরে নিঃশ্বাস নিচে থাকে। এটা দেখে সাগর বলল, কি ব্যাপার ম্যাডাম, এরকম গলাকাটা মুরগির মতো ফুসকাচ্ছেন কেন? সাগরের কাছ থেকে ছাড়া পেয়ে সাগরের 2 গালে 2টা ঠাস ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, বেয়াদব অসভ্য ইতর লম্পট চরিত্রহীন ছেলে কোথাকার। তুই কি করে এই ভার্সিটিতে পড়াশোনা করিস এটা আমিও দেখে নিব। তুই জানিস না আমি কে আর কি আমার পরিচয়। ঠিক আছে ম্যাডাম, আমিও দেখতে চাই আপনি কি করতে পারেন, আপনার ক্ষমতার জোর কতটুকু। সাগরকে সাজা দেবে বলে তিশা সেখান থেকে টিচার্স রুমে চলে গেল। এদিকে সাগর তার বন্ধুদের নিয়ে আগের মতোই সিগারেট খেতে লাগলো। সিগারেট খাওয়া শেষ হলে তারপর বন্ধুরা সবাই মিলে ক্লাসরুমে চলে আসলো। আজ তাদের অনার্স চতুর্থ বর্ষের প্রথম ক্লাস, যদিও তার সব বন্ধুরা মিলে 1 সপ্তাহ ক্লাসে এসেছে। আসলে সব বন্ধুরা মিলে একটু ঘুরতে বের হয়েছিল। পড়াশোনার চাপে পড়ে তাদের তো কখনোই সেরকমভাবে ঘোরাঘুরি করা হয়ে ওঠে না। তাই অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হলেই সব বন্ধুরা মিলে ঘুরতে চলে গিয়েছিল। আর সেখানে গিয়ে প্রায় তারা 15 দিনের মতো কাটিয়ে দিয়েছে। আসলে সব বন্ধুরা মিলে এক জায়গায় ঘুরতে গিয়েছে, তাদের সেখান থেকে আর আসতেই মন চাইছিল না। আর তারা যেখানে ঘুরতে গিয়েছিল সেই এলাকাটা ছিল সাগরের নানার বাড়ি। তাই তারা ঘোরাঘুরি শেষ করে নানার বাড়িতে চলে গিয়েছিল। আর এটা ছিল সাগরের প্রায় 7 বছর পর নানার বাড়িতে যাওয়া। তাই নানার বাড়ির লোকজন তাদেরকে আসতেই দিচ্ছিল না। যাই হোক ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি। এদিকে সাগর আর তার বন্ধুরা যখন ক্লাসে আসে তখনই প্রিন্সিপাল স্যার একটা মেয়েকে নিয়ে ক্লাসরুমে প্রবেশ করলো। তখন সামনের দিকে তাকিয়ে দেখলো এই মেয়েটা অন্য কেউ নয়, একটু আগেই যে মেয়েটার সঙ্গে ঝগড়া হয়েছে সেই মেয়েটাই। তখনই প্রিন্সিপাল সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ডিয়ার স্টুডেন্ট, এই হলো তিশা, তোমাদের নতুন টিচার। উনি আগে চট্টগ্রাম সিটি ইউনিভার্সিটিতে নিযুক্ত ছিলেন, আর গতকালকেই ওনার এখানে ট্রান্সফার হয়েছে। তোমরা সবাই ওনার সঙ্গে পরিচিত হয়ে নাও। এই কথা বলে প্রিন্সিপাল স্যার ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। আর তারপর প্রত্যেকটা স্টুডেন্ট নিজের থেকেই ম্যাডামের সঙ্গে পরিচিত হতে লাগলো। আর এদিকে দেখতে দেখতে সাগরের পালা চলে আসলো। কিন্তু সাগর তখনও তিশার দিকে হা করে তাকিয়ে আছে, কোনো কথাই বলছে না। তখনই তিশা বলতে লাগলো, এই বেয়াদব মার্কা ছেলে, কি করো তুমি? এখনো বসে আছো কেন? তুমি তোমার পরিচয় দিচ্ছ না কেন? নাকি তোমাকে আলাদা করে তোমার পরিচয় জিজ্ঞাসা করতে হবে? হ্যাঁ অবশ্যই, কেন নয়, আমি সবার চাইতে স্পেশাল। আমি সবার সঙ্গে কেন নিজের পরিচয় দেব? আমাকে আলাদা করে আমার পরিচয় জিজ্ঞাসা করতে হবে, তাহলেই আমি আমার পরিচয় দেব। তা না হলে আমি আমার পরিচয় দিতে বাধ্য নই। এই কথা বলে সাগর পূর্বের ন্যায় বসেই রইল। এদিকে সাগরের এরকম বেয়াদব মার্কা আচরণ দেখে তিশা অনেকটাই রেগে গেল। আর তখনই সাগরের সামনে এসে দাঁড়িয়ে তার শার্টের কলার ধরে টেনে দাঁড় করালো। আর তারপরেই বলতে লাগলো, আমার ক্লাসে কোনো বেয়াদব মার্কা ছেলের জায়গা নেই। তুই এক্ষুনি ক্লাস থেকে বের হয়ে চলে যা। আমি তোর চেহারাটাও এখানে দেখতে চাইছি না। ম্যাডাম, আপনি আমার শার্টের কলারটা ছাড়ুন, আর তারপর কথা বলুন আমার সঙ্গে। কেউ খারাপ আচরণ করলে আমার কিন্তু মাথা একদম ঠিক থাকে না। চটকনা মেরে একদম তোর সব কটা দাঁত ফেলে দিব, আর বেয়াদবি বের করে দিব। টিচারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা তোর ফ্যামিলি থেকে তোকে শিক্ষা দেয়নি নাকি? শেষবারের মতো বলছি, আপনি আমার ফ্যামিলি নিয়ে কথা বলবেন না।
এখানে আমি পড়াশোনা করতে এসেছি, আমার ফ্যামিলি আসে না। তাছাড়া আমি তো আপনাকে বললাম আপনি আমার শার্টের কলারটা ছেড়ে তারপর আমার সঙ্গে কথা বলুন, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। কিন্তু এদিকে তিশা সাগরের কথায় কোনো পাত্তা না দিয়ে সাগরের শার্টের কলার ধরে টানতে টানতে ক্লাসরুমের বাইরে নিয়ে আসলো। আর তখনই প্রিন্সিপাল স্যার সেদিক দিয়েই যাচ্ছিলেন। এরকম কর্মকাণ্ড দেখে প্রিন্সিপাল স্যার সেখানে আসলেন আর বলতে লাগলেন, কি হয়েছে তিশা, তুমি সাগরের শার্টের জন্য বাইরে নিয়ে আসতে কেন? সাগর কি কিছু করেছে নাকি? এই কথা আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনি এই কথাটা আপনার বেয়াদব মার্কা ছাত্রকে জিজ্ঞেস করেন যে আমার সঙ্গে কি করেছে। আমি ভাবতেই পারছি না আমি কিনা শেষে এমন একটা ভার্সিটিতে চাকরি নিলাম যেখানে কিনা প্রত্যেকটা স্টুডেন্ট চরম বেয়াদব। সাগর, তুমি ম্যাডামের সাথে কি করেছো? ম্যাডামের খেপে গেল কেন? স্যার আপনি বিশ্বাস করুন, আমি ম্যাডামের সঙ্গে সেরকম কিছুই করিনি। ম্যাডাম সবাইকে পরিচয় জিজ্ঞাসা করছিল, কিন্তু আমাকে জিজ্ঞাসা করেনি, তাই আমি ম্যাডামের কাছে আমার পরিচয় দেইনি। ব্যাস এইটুকুই। ম্যাডাম, এখানে তো আমি সাগরের কোনো দোষ দেখতে পাচ্ছি না। আপনি যদি তাকে জিজ্ঞেস করতেন তাহলে অবশ্যই সে আপনাকে বলতো। আপনি তাকে জিজ্ঞেস করেননি বিদায় এই তো সে আপনাকে কিছু বলেনি। তাহলে আপনি ওর সঙ্গে এরকম আচরণ কেন করছেন? কিরে, তুই স্যারের সঙ্গে মিথ্যা কথা বলছিস কেন? আমার নামে বদনাম করতে চাইছিস তাই না? দেখুন স্যার, আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি। শেয়ার কর, আমার সঙ্গে বেয়াদবি করেছে। না স্যার, একদমই সেরকমটা নয়। আপনি তো আমাকে খুব ভালো করেই জানেন আমি কি ম্যাডামের সঙ্গে বেয়াদবি করতে পারি? আমি কি বেয়াদবি করার মতো ছেলে? ম্যাডাম, সাগর যথেষ্ট ভদ্র ফ্যামিলির ছেলে, সে কখনো বেয়াদবি করতেই পারে না। তাই আপনি তার নামে মিথ্যা বলা থেকে বিরত থাকুন। এই কথা বলতে বলতে প্রিন্সিপাল স্যার সেখান থেকে চলে গেল। আর তখনই তিশার রাগে গজগজ করতে করতে বলল, তুই তো আচ্ছা পোল্টিবাজ মার্কা ছেলে, আমার সঙ্গে এরকম আচরণ করলে আর প্রিন্সিপাল স্যারের সামনে একদম ধোয়া তুলসী পাতা হয়ে গেলি। ম্যাডাম, এটাই তো পলিটিক্স। আমি আপনার সঙ্গে বেয়াদবি করব বলে স্যারের সঙ্গেও বেয়াদবি করবে এতটা বোকা আমি নই, বুঝতে পেরেছো জান? এই বলে সাগর তিশার গালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। আর তখনই পেছন থেকে তিশা সাগরের কলার ধরে ফেলে আর তার হাত ধরে পিছন দিকে ঘুরিয়ে তার গালে ঠাস ঠাস করে দুটো চড় মেরে, তুই কি নিজেকে খুব কিছু মনে করেছিস নাকি? শোন, তুই যদি নিজেকে খুব কিছু মনে করে থাকিস তাহলে আমি তোকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি। তুই যদি ডালে ডালে চলিস তাহলে আমি পাতায় পাতায় চলি। তুই কি ভেবেছিস প্রিন্সিপাল স্যারের কাছে তোর নামে বিচার দিতে পারবো না বলে আমি তোর বিশ্বাস করতে পারবো না? ভুলে যাস না আমি তোর টিচার। এই বলে তিশা সেখান থেকে চলে গেল। আর সাগর সেখানে দাঁড়িয়ে গালে হাত বোলাতে লাগলো। আর তখনই সাগরের বন্ধু বিজয় সেখানে এসে উপস্থিত হয়। আর সাগরকে এভাবে গালে হাত বোলাতে দেখতে পেয়ে বিজয় সাগরকে প্রশ্ন করে, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তুই এভাবে তোর গালে হাত বোলাচ্ছিস কেন? কেন গালে হাত বোলাচ্ছি এটা বুঝতে পারছিস না? ম্যাডাম আমার গালে কিস করেছে। আরে দোস্ত, এসব কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ম্যাডাম তোকে কিস করতে যাবে কোন দুঃখে? আরে শালা, আমি তোকে মিথ্যা বলতে যাব করলো কে? আমি যা বলছি একদম সত্য কথাই বলছি। তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুই নিজে গিয়ে ম্যাডামের কাছে জিজ্ঞেস করে নে। না রে বাবা, আমার এত দুঃসাহস নেই যে আমি ম্যাডামের কাছে গিয়ে জিজ্ঞাসা করব ম্যাডাম তোকে কিস করছে কি না। যাই হোক, এখন ক্লাসে চলো। এই বলে সাগর আর বিজয় দুজনে ক্লাসরুমে চলে আসে। আর এরপর বাকি ক্লাস শেষ করে সবাই নিজেদের মতো বাসায় চলে যায়। এদিকে রাতের বেলা সাগর নিজের রুমে বসে বসে চিন্তা করছিল, যেভাবেই হোক এই ম্যাডামকে জব্দ করতেই হবে। ম্যাডাম প্রচণ্ড বদমেজাজি আর বদরাগী, এভাবে চলতে দেওয়া যায় না। এইসব কথা চিন্তা করতে করতেই হঠাৎই সাগরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। তখন এসে মনে মনে ভাবতে লাগলো, এটাই করতে হবে, এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই পরের দিন সকালবেলা যখন সবাই ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করছিল, তখনই সাগর তার আব্বুকে বলে, আব্বু, তুমি তো খুব ভালো করে জানো ইংরেজিতে আমি খুব দুর্বল, কখনোই ইংরেজিতে খুব একটা ভালো রেজাল্ট করতে পারিনি। তাই চিন্তা করছি এবার ইংরেজি প্রাইভেট পড়বো। সেটা তো খুব ভালো কথা। তোকে তো আমি আরও অনেক আগেই বলছিলাম ইংরেজি প্রাইভেট পড়ার জন্য, কিন্তু তা তো তুই আমার কোনো কথাই শুনিসনি। উল্টো তুই আরও আমাকে বলছিলি তোকে কখনো ইংরেজি প্রাইভেট পড়তে হবে না। তুই যদিও খারাপ রেজাল্ট করিস তবুও তুই ইংরেজি প্রাইভেট পড়বি না। হ্যাঁ, একদমই তাই। তখন আমি তোমাকে এই কথা বলেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে
এখন আমার ইংরেজি প্রাইভেট করা উচিত। তাই আমি তোমাকে বলছি, এখন আমি ইংরেজি প্রাইভেট পড়তে চাই। তুমি আমার জন্য টিউশারি ব্যবস্থা করে দাও। না, আমি এটা করতে পারবো না, কারণ আমি যদি তোকে আমার ইচ্ছে মতো টিউশন টিচার ব্যবস্থা করে দেই তাহলে সেটা তোর ভালো হবে না। তখন তুই আমাকে বলবি, তখন তুই যদি নিজের ইচ্ছে মতো টিউশনি টিচার খুঁজে নিতে তাহলে তুই খুব ভালো রেজাল্ট করতে পারবি। আর যদি তুই খারাপ রেজাল্ট করিস, তখন যদি আমি তোকে কিছু বলি তখন তুই এই কথাটাই আমাকে বলবি। তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। তুই তোর ইচ্ছে মতো টিউশনি পড়। সাগর মনে মনে এটাই আশা করেছিল, তার আব্বু যেন টিউশন টিচার খোঁজার দায়িত্বটা তার উপরে ছেড়ে দেয়, তাহলে সে তার ইচ্ছা মতো টিউশন পড়তে পারবে। আসলে সে তো মনে মনে ইচ্ছে করছে সে তিশার কাছে টিউশন পড়বে, কারণ সে খুব ভালোভাবে খোঁজ নিয়ে জেনেছে তিশা বাড়িতে টিউশন পড়ায়। তাই পরের দিন ভার্সিটিতে আসার পর তিশা যখন ক্লাসে আসে তখনই সে তিশাকে বলে, ম্যাডাম, আমি শুনেছি আপনি নাকি বাড়িতে প্রতিদিন ছাত্রদের প্রাইভেট পড়েন, তাই এখন থেকে আমিও ঠিক করেছি আপনার কাছে প্রতিদিন বিকেলে ইংরেজি পড়তে যাব। আপনি কি আমায় পড়াবেন? তোর মতো ছাত্রকে নিজের বাড়িতে ডেকে নিয়ে টিউশন করানোর কোনো ইচ্ছে আমার নেই, কারণ আমি খুব ভালো করেই জানি তুই খুব বেয়াদব আর নিশ্চয়ই মনে কোনো মতলব নিয়ে আমাকে এই কথা বলছিস। তাই আমি যাই হোক তোকে কখনোই টিউশন পড়াবো না। কিন্তু ম্যাডাম, আমি তো ঠিক করে নিয়েছি আমি আপনার কাছেই প্রাইভেট পড়ব। তুই কি করে নিয়েছিস তো কি হয়েছে? আমি যদি তোকে প্রাইভেট না পড়াই তাহলে তুই আমার কাছে কি করে পড়বি? আসলে কি জানেন ম্যাডাম, আমার সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। আমি কি করতে পারি আর কি করতে পারি না আপনি সেটা জানেন না, তাই এরকম কথা বলছেন। যদি আপনি জানতেন তাহলে কখনোই এরকম কথা বলতে পারতেন না। আমি যখন একবার ঠিক করেছি যে আমি আপনার কাছে প্রাইভেট পড়ব, তার মানে যাই কিছু হয়ে যাক না কেন আমার কথা একটু নড়চড় হবে না। তাই নাকি? তাহলে তো এটা আমাকে দেখতেই হয়। আমিও দেখতে চাই তুই কিভাবে জোর করে আমাকে দিয়ে তোর পড়া পড়িয়ে নিস। ওকে ম্যাডাম, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে সাগর ক্লাসরুম থেকে বের হয়ে চলে যাচ্ছিল, তখনই পিছন থেকে তিশা বলতে লাগলো, এই ইডিয়েট, আমি ক্লাসে ক্লাস করাচ্ছি, তুই আমার সঙ্গে কোনো কথা না বলে আমার কাছ থেকে কোনো অনুমতি না নিয়ে চুপচাপ ক্লাসরুম থেকে বের হয়ে চলে যাচ্ছিস কেন? কি সমস্যা তোর? কেন ম্যাডাম, আপনি কি আমার বিয়ে করা বউ নাকি যে আমি কোথাও গেলে আপনাকে বলে যেতে হবে? ভুলে যাবেন না আপনি আমার টিচার। আপনি আপনার সীমানা পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন। আমি ভুলে যাব কেন? আমি তো টিচার, আর এখানে আমি তোর ক্লাস করাচ্ছি। তুই আমার সঙ্গে কোনো কথা না বলে আমার কাছ থেকে অনুমতি না নিয়ে তুই বের হয়ে যাচ্ছিস। যাবই তো। আপনি যখন আমাকে প্রাইভেট পড়াতে পারবেন না তাহলে আমি আপনার ক্লাস কেন করব? যদি ফেল করা হয় তাহলে এমনিতেই ফেল করব। ক্লাস করার কোনো প্রয়োজন মনে করছি না, আসছি। এই বলে সাগর আর কোনো উত্তরের অপেক্ষা না করে ক্লাসরুম থেকে বের হয়ে এসে যাক ক্যাম্পাসে চলে আসে। আর এদিকে তিশার রাগে ফুসফুস করতে থাকে। কয়েক বছর ধরে ভার্সিটিতে চাকরি করছে সে, কিন্তু এখন পর্যন্ত এমন বেয়াদব ক্লাসে মনোযোগ দিল। কয়েক বছর ধরে ভার্সিটিতে চাকরি করছে সে, কিন্তু এখন পর্যন্ত এমন বেয়াদব মার্কা ছেলে জীবনেও একটি দেখে নাই। যাই হোক, সে ক্লাসে মনোযোগ দিল আর তারপর ক্লাস শেষ করে নিজের কেবিনে চলে আসে। তিশা কেবিনে বসে বসে কিছু কাগজপত্র নাড়াচাড়া করছিল, আর তখনই সাগর এসে সেখানে উপস্থিত হয়। সাগর কেবিনে প্রবেশ করা মাত্রই তিশা দাঁড়িয়ে গিয়ে রাগে গজগজ করতে করতে বলল, কিরে, কি সমস্যা তোর? তুই এখানে এসেছিস কেন? তোকে না বললাম আমার অনুমতি ছাড়া কখনোই আমার কেবিনে আসবি না? ম্যাডাম, এটা টিচার্স কেবিন, এখানে স্টুডেন্টরা আসতেই পারে। এটা আপনার বেডরুম নয় যে আপনার সঙ্গে বিছানায় যেতে হলে আপনার অনুমতি নিতে হবে। কথাটা বলা মাত্রই তিশা হাত গুছিয়ে সাগরকে থাপ্পড় দিতে যাবে, আর তখনই সাগর তার হাতটা ধরে ফেলে আর হাতে টান দিয়ে তিশাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। আর তখনই তিশা কিছু বলার আগেই সাগর তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো কিস করতে থাকে। প্রায় 5 মিনিট ধরে কিস করার পর সাগর তিশাকে ছেড়ে দেয়, আর তখনই তিশা জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলতে থাকে, এই কি হলো? তুই আমাকে কিস করলি কেন? আমাকে কিস করার মতো দুঃসাহস তুই কোথায় পেয়েছিস বল আমাকে। খুব জান পাখি, তোমাকে না বললাম আমাকে দোষ পেতে হয় না। আমি দুঃসাহস নিয়েই জন্ম নিয়েছি। আমার ভিতরে যেটা আছে পুরোটাই কলিজা, সো আমাকে কোনো ভয় দেখাবে না। তোকে তো আমি দেখে নিব। দেখছো না কেন বেবি? আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। আমাকে ইচ্ছে মতো দেখো, আর চাইলে তুমিও আমাকে আদর করতে পারো। আমি তোমাকে কিন্তু একবারও না করব না।
তোমার মতো সুন্দরী মেয়ে মানুষ আদর করলে আমার খুব ভালো লাগবে। কি? তোর বদমাস চরিত্রহীন লম্পট, তুই এক্ষুনি আমার কেবিন থেকে বের হয়ে চলে যা, তা না হলে তোর সঙ্গে এরকম কিছু হবে যেটা তুই কল্পনাও করতে পারবি না। আমি তো চাই তুমি আমার সঙ্গে সেরকমটাই করো, কারণ তুমি যাই কিছু করো না কেন এই ভার্সিটিতে তুমি আমার নামে বিচার দিয়ে কোনো বিচার পাবে না, কারণ কোনো টিচার্স তোমার কথা বিশ্বাস করবে না, কারণ তারা সবাই খুব ভালো করেই জানে আমি খুবই ভদ্র আর ভালো ছেলে। ওরা তোর সম্পর্কে এতদিন ধরে ভুল কিছু জেনে এসেছে, ওরা ভুল ভাবছে। আসলে ওরা তোর আসল রূপটা জানে না। আমি তোর আসল রূপ সবার সামনে এনে দেব, আর সবার সামনে এটা প্রমাণ করে দিব যে তোর চরিত্র ঠিক নেই। ট্রাই করতে পারো বেবি, তাতে কোনো লাভ হবে না। এই, তুই আমাকে বেবি বলছিস কোন দুঃখে? কেন? বউ বললে বেশি খুশি হবে নাকি? বউ বললো যে তুমি বেশি খুশি হও, তাহলে এখন থেকে তোমাকে বউ বলেই ডাকবো। আই সে জাস্ট গেট আউট। আমি তোর চেহারাটাও দেখতে চাচ্ছি না। আমার এখন কিন্তু প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে। মেয়ে মানুষের এত রাগ থাকতে নেই বেবি, তুমি এখন শান্ত হও, আমি তোমাকে আর জ্বালাবো না। এই যে চলে যাচ্ছি, তবে যখন আমার আদর খেতে ইচ্ছে করবে তখন আমি আবার চলে আসবো। জানো বেবি, তোমার ঠোঁট দুটো কিন্তু সেই মিষ্টি, আমার কিন্তু হেব্বি লেগেছে। কি? তোর বদমাস চরিত্রহীন লম্পট, জাস্ট বেরিয়ে যায় এখান থেকে। সাগর তখন শয়তানি মার্কা একটা হাসি দিয়ে সেখান থেকে বের হয়ে চলে গেল। আর তিশার আগে ফুসফুস করতে লাগলো। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, কারণ প্রিন্সিপাল স্যারের কাছে বিচারপতি সেরকম কোনো লাভ হবে না, কারণ প্রিন্সিপাল স্যার কখনোই সাগরের ব্যাপারে এসব কথা বিশ্বাস করবে না। প্রিন্সিপাল সাগরকে অন্ধের মতো বিশ্বাস করে, তাই যাই করার সাথেই করতে হবে, এমনটা চিন্তা করছিল তিশা। আর তখনই ছুটির ঘন্টা ভিজে গেল। সবাই ক্লাসরুম থেকে বের হয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই সাগর ক্যাম্পাসের বাইরে গেটের সামনে দাঁড়িয়ে থাকে। এটা দেখে তার বন্ধু বিজয় বলতে থাকে, কিরে দোস্ত, তুই কি বাসায় যাবি না নাকি? এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাসায় চল। না রে দোস্ত, আজ বাসায় যাব না, আজ শ্বশুর বাসায় যাব। আমার বউ বলেছে আজ নাকি আমাকে নিয়ে শ্বশুর বাসায় যাবে। তুই কি বলছিস এসব? আমি তো এটাই বুঝতে পারছি না, তোর কি আসলেই মাথা খারাপ হয়ে গেছে যে তুই পাগলের মতো প্রলোভ করছিস? তুই তো এখনো বিয়েই করলি না, তাহলে তোর বউ আসলো কোথা থেকে? তাও আবার ভার্সিটিতে। এসব কি বলছিস তুই? আরে ভাই, এত চিন্তা করার কি আছে? আমি যা বলছি একদম সত্য কথা বলছি। আর তুই ওয়েট কর, আমার বউ এক্ষুনি চলে আসবে, তাহলে তুই আমার বউকে দেখতে পাবি। আর আমার কথা তোকে বিশ্বাস না হয় তাহলে তুই আমার বউকে জিজ্ঞাসা করে নিশ্চয়ই আমার বউ হয় কিনা। হ্যাঁ, সেটাই তো করতে হবে, এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। কারণ আমার মনে হয় তোর মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তোর মুখে যা আছে তুই তাই বলে যাচ্ছিস। এভাবে দুজনের মধ্যে কথা চলছিল। তখনই তিশা ভার্সিটির গেটের সামনে আসতেই সাগর তিশাকে উদ্দেশ্য করে বলতে থাকে, জান আমি এদিকে চলে আসো। এই কথা শুনে তিশা একবার আশপাশ তাকালো, তার চারপাশে কাউকেই দেখতে পেল না। তখন সে সাগরের দিকে এগিয়ে এসে বলতে লাগলো, এইসব তুই কি বলছিস? তোর কি আসলে মাথা খারাপ হয়ে গেছে নাকি? একদম চর মেরে তোর সব কটা দাঁত ফেলে দেব বলে দিলাম। তুই আমাকে জান বলছিস কেন? আরে বউ জামাই কিভাবে মেজাজ দেখাতে হয় না, তাছাড়া জামাইকে যদি তোমার মেজাজ দেখাতেই হয় তাহলে বাসায় দেখিও, এটা রাস্তা, এখানে মেজাজ দেখিও না। সবাই তোমাকে খারাপ বলবে, বলবে মেয়েটার চরিত্রে ঠিক নেই, জামাইয়ের সঙ্গে যা ইচ্ছা তাই ব্যবহার করে। আমার চরিত্র ঠিক নেই তো মানুষের কি হয়েছে? আমি যা ইচ্ছা তাই করব, তাতে কারোর কোনো সমস্যা থাকলে তাহলে সেটা নিজের চোখ আর কান দুটোই বন্ধ করে রাখো। তাছাড়া তুই আমাকে বউ কেন বলছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে বাবা, বউকে বউ বলবো না তো ভাবি বলবো নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি আমার বউ, তাহলে তো তোমাকে আমি বউ বলেই ডাকবো, তাই নয় কি? তোর সঙ্গে আমার কবে বিয়ে হয়েছে? আমি বউ হলাম কবে থেকে তোর? বিয়ে হয়নি তো কি হয়েছে? বিয়ে হবে তো, তাই তোমাকে আগে থেকে বউ বলে ডাকার অভ্যাস করেছি, যাতে পরে ডাকতে সমস্যা না হয়। আগে থেকে প্র্যাকটিস করে রাখছি, বুঝতে পেরেছো বউ? তোর প্র্যাকটিসের খাতায় আগুন। আমি মরে গেলেও জীবনেও তোর মতো বদমাইশ এই তোর চরিত্রহীন লম্পট ছেলেকে কখনোই বিয়ে করব না। তুই আমার চোখের সামনে থেকে সর। আমি বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। বাসায় ফিরতে দেরি হলে আমার আম্মু আমার জন্য চিন্তা করবে। তাছাড়াও বাসায় গিয়ে আমার কাজ আছে, আমার স্টুডেন্টরা এসে বসে থাকবে, আমি তাদেরকে পড়াবো। উফ বউ আমার, তুমি স্টুডেন্ট পড়াতে গিয়ে তুমি তোমার জামাইকে ভুলে যাচ্ছ। তোমার জামাইকে তো পড়াতে হবে।
তুমি যদি তোমার জামাইকে না পড়াও তাহলে তোমার জামাইকে পড়াবে কে? তাই বলছি কি চুপচাপ বাইকে উঠে বসো, আমি তোমাকে নিয়ে আমার শ্বশুর বাসায় চলে যাচ্ছি। তারপর না হয় প্রাইভেট পড়া শেষ হলে আমি আমার নিজের বাসায় চলে আসব, তোমাকে আমার শ্বশুর বাসায় রেখে। দেখ, এখন কিন্তু খুব মেজাজ খারাপ হচ্ছে। তুই এমন কিছু করবি না যাতে আমি রাস্তার মধ্যে তোর গায়ে হাত তুলতে বাধ্য হই, আর সেটা তোর জন্য আমার জন্য কারোর জন্যই কিন্তু খুব একটা ভালো হবে না। আমার সঙ্গে ভালো কিছু হোক সেটা আমি চাইও না, তাই তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। কারণ কি জানো তো, তুমি কোনো একটা ঝামেলা হলে সেখানে কিন্তু ছেলের দিকে খুব একটা আঙুল তোলা হয় না, মেয়েদের দিকেই কিন্তু খুব বেশি আঙুল তোলা হয়। তাই তুমি নিজেই ঠিক করে নাও কোনটা করবে তুমি। কি সমস্যা তোর? তুই আমার কাছে কি চাস বল তো শুনি। আদর, ভালোবাসার, যত্ন সব কিছু তোমাকে আমি আমার বউ বানাতে চাই, ব্যাস সেইটুকুই, এরপর আর কিছু চাই না আমার। এই আশা পূর্ণ হবে না তোর, এই আশার গুড়ে বালি। এখন চুপচাপ মানে এখান থেকে কেটে পড়তো, তা না হলে কিন্তু তোর সঙ্গে কি হবে আমি এটাই কল্পনা করতে পারছি না। বাসর হলেও আমার সমস্যা নেই, আমার সঙ্গে এভাবে কথা বলতো তাড়াতাড়ি চলো শ্বশুর বাড়ি। দেখ, আমি তোকে একদম সত্যি কথা বলছি, এখন কিন্তু আমার খুব বেশি মেজাজ খারাপ হচ্ছে। আর আমার মেজাজ খারাপ হলে আমি কি করি তার কিন্তু কোনো গ্যারান্টি নিতে দয়া করে পারছি না। দয়া করে এখান থেকে চলে যা আর আমাকে আমার মতো থাকতে দে। লক্ষ্মী বউ আমার, তুমি আমার সঙ্গে এরকম করো না, তুমি আমার সঙ্গে এরকম করলে আমার একটু ভালো লাগে না। চলো না আমাকে শ্বশুর বাড়ি নিয়ে। এই কথা বলেই সাগর তিশার হাতটা ধরে টান দিয়ে তার বাইকে উঠে বসায় আর সঙ্গে সঙ্গে বাইক স্টার্ট করে। এদিকে আর একটুর জন্য তিশা পড়ে যাচ্ছিল, তাই তিশা কোনো রকমে সাগরের হাতটা ধরে নেয়। এদিকে সাগর একটানে একদম তিশার বাসার সামনে এনে দাঁড় করলো। তিশা বাইক থেকে নেমেই বলতে লাগলো, কি রে, কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তুই আমার বাড়ির ঠিকানা জানিস কি করে? আর জানে তো অবাক হবার কি আছে, শ্বশুরবাড়ির ঠিকানা কি কারোর অজানা থাকে নাকি? আমি নিজে নিজে তোমার বাড়ির খোঁজই নিয়েছিলাম, তাই তো ঠিকঠাক মতো চলে আসতে পারলাম। বলো, আমি একদম ঠিক কাজ করেছি তো? ডিম করেছিস, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তুই প্রত্যেক দিন আমাকে ফলো করতে আর ফলো করতে করতে তুই আমার বাসার ঠিকানা জেনে গেছিস, তাই না? তোমার যা ইচ্ছে হয় তুমি তাই চিন্তা করতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। তবে জান শোনা, তোমাকে একটা কথা বলি, ভালোবাসার মানুষের ব্যাপারে খোঁজ খবর নেওয়া কিন্তু খারাপ কিছু না, বরং এটা খুবই ভালো একটা ব্যাপার। এই হারামজাদা, তোকে আমি কবে বললাম আমি তোর ভালোবাসার মানুষ? ও মা, সব কথা কি মুখে বলতে হয় নাকি? কিছু কথা বুঝে নিতে হয়, তাই আমি তোমার কিছু কথা বুঝে নেওয়ার চেষ্টা করি। তুমি মুখে না বললেও মনে মনে ঠিকই আমাকে ভালোবাসো। আমি মনে মনে কেন তোর স্বপ্ন, তোকে ভালোবাসার কথা কখনো চিন্তাও করি না। তুই আমাকে নিয়ে এসব বাজে বাজে চিন্তা আর স্বপ্ন দেখা বন্ধ কর, এটা তোর জন্যই ভালো হবে। উফ জান পাখি, তুমি কি এখন আমাকে এখানেই দাঁড় করিয়ে রাখবে নাকি বাড়ির ভেতরে নিয়ে যাবে? আমার তো দাঁড়িয়ে থাকতে থাকতে একদম পা ব্যথা হয়ে যাচ্ছে। তোকে আমি কোনোদিনও আমার বাড়ির ভেতরে নিয়ে যাব না, আর তুই এক্ষুনি এখান থেকে চুপচাপ চলে যা। দেখ, এটা আমার বাড়ি, আর এখানে যদি আমার সঙ্গে সিনক্রেট করিস তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। আমি বুঝতে পেরেছি, তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না, যা করার আমাকেই করতে হবে। এই কথা বলে সাগর সেখানে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে হনহন করে বাড়ির ভিতরে প্রবেশ করে। এটা দেখে তিশার রাগ আরও 4 গুণ বেড়ে গেল। তিশা তাড়াতাড়ি বাড়ির ভেতরে আসে। সাগর যেই না ড্রয়িং রুমে সোফায় বসতে যাবে, অমনি তিশা তার হাতটা ধরে বলে, তোর দুইটা পায়ে ধরিতে এখানে সিনক্রেট করিস না। দেখ, এমনিতেই আমার বাবা মাকেও বেঁচে নেই, ভাই ভাবির সংসারে পড়ে আছি। এমনিতেই আমাকে প্রতিনিয়ত অনেক কথা শুনতে হয় তোর জন্য, আর কোনো ঝামেলা হোক এটা আমি চাই না। তোমাকে এখানে পড়ে থাকার কথা কে বলেছে? তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব, আর তারপর সেখানে তুমি পার্মানেন্টলি থাকবে। তোমাকে কেউ কিছু বলবে না, আর আমার বাড়িতে তোমাকে কেউ কিছু বলার সাহস পর্যন্ত পাবে না। না, আমি কোনোভাবেই তোর সঙ্গে তোর বাড়িতে যাব না। তাছাড়া আমি তোর বাড়িতে যেতে যাব কেন? আমার বাবা মা বেঁচে নেই, তাতে কি হয়েছে? আমার ভাইয়া ভাবি তারা তো আছে, তারা আমার জন্য খুব চিন্তা করে। আমি তাদের উপর অনেক ভরসা করি, তারা আমাকে দেখে শুনে খুব ভালো ছেলের সঙ্গেই বিয়ে দেবে। তাছাড়া আমাকে যে বিয়ে করতেই হবে সেরকম কোনো বাধ্যবাধকতা আমার জীবনে নেই। আমি পড়াশোনা শেষ করেছি, চাকরি করছি, নিজে ইনকাম করছি, এখন আমি নিজের পয়সায় চলতে পারি, তাই কারোর হেল্প প্রয়োজন নেই। হ্যাঁ, এটা ঠিক আছে যে তোমার জীবনে পয়সার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার জীবনে তোমাকে আমার প্রয়োজন আছে। তাই এখানে যা হওয়ার হোক, আমি যখন চলে এসেছি তখন আর কোনোভাবেই যাব না। ড্রয়িং রুমে কথা কাটাকাটির আওয়াজ শুনে তিশার ভাবি সেখানে চলে আসে। আর তিশার ভাবি এসে তিশাকে উদ্দেশ্য করে বলতে থাকে,
এটা বাড়ি নাকি মাছের বাজার? আমি তো সেটাই বুঝতে পারছি না। এভাবে এখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? ভাবি, চিন্তার কোনো কারণ নেই। এখানে চোর ডাকাত আসেনি, এই বাড়ির হবু জামাই এসেছে। হবু জামাই মানে? এই ছেলে, তুমি আবার কে? একটা আপদকে পালতে পারছি না, আর এখানে আবার তুই এসে হাজির হয়েছিস। চুপচাপ এখান থেকে চলে যা বলছি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমার জান পাখিটা তখন যা বলছিল একদম সত্য কথাই বলছিল। তোমরা আমার জান পাখিটার সঙ্গে খুব খারাপ আচরণ করো, সেটা আমি তোমাদের কথা শুনে বুঝতে পেরেছি। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। আমি আমার জান পাখিটাকে এখানে খুব বেশি দিন ফেলে রাখবো না। কিছুদিনের মধ্যেই আমি আমার জান পাখিটাকে আমার বাড়িতে নিয়ে যাব। এই ছেলে, কি সব আবল তাবল কথা বলছিস? কে তোর জান পাখি? কেন, আপনি বুঝতে পারছেন না? আপনার ননদ আমার জান পাখি। এরপর আর কিছু বুঝিয়ে বলতে হবে নাকি? যাই হোক, আপনার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালতু কথা বলে টাইম ওয়েস্ট করার মতো সময় আমার হাতে নেই। আমি এখন চলে যাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে বলে যাচ্ছি, ভুল করেও আপনি আমার জান পাখিটার সঙ্গে খারাপ আচরণ করার দুঃসাহসও দেখাবেন না। তাহলে কিন্তু আপনার সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে, এটা আমি বলে দিলাম। ওকে, কই তুমি শুনছো? তোমার বোন কোথা থেকে গুন্ডা মাস্তান ভাড়া করে এনেছে, আর আমাকে থ্রেট দিচ্ছি। তুমি তাড়াতাড়ি এখানে আসো। কি হয়েছে? তুমি কি আমাকে একটু শান্তিমতো ঘুমাতে দেবে না নাকি? এমনিতেই চিৎকার চেঁচামেচি করে সারাদিন বাড়ি মাথায় তুলে রাখো, এখন আবার এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? আমি কথা বলি তোমার কাছে, সেটা চিৎকার আমি কথা বলি তোমার কাছে, সেটা চিৎকার চেঁচামেচি মনে হয়। কিন্তু বাড়িতে যে এত কিছু ঘটে যাচ্ছে, সেদিকে তোমার কোনো খেয়াল নেই। এই দেখো, এখানে কে এসেছে, আর এই ছেলেটা কি সব আবল তাবল কথা বলছে। তুমি শিগগিরই এখানে আসো। তিশার ভাবির চিৎকারে তিশার ভাইয়া আর বেশিক্ষণ রুমের মধ্যে টিকে থাকতে পারলেন না। ওনাকে ড্রয়িং রুমে আসতেই হলো। সাগর ভদ্রভাবে তিশার ভাইয়াকে সালাম দেয় আর বলে, আসসালামু আলাইকুম বড় ভাইয়া, কি অবস্থা? কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছে। কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। ইনফ্যাক্ট তোমাকে আজকের আগে কখনো দেখেছি বলে মনে হয় না। আসলে ভাইয়া, আজকের আগে কখনো তো আমি আপনাদের বাড়িতে আসিনি, আর আপনার সঙ্গে আমার দেখা হয়নি, তাহলে চিনবেন কিভাবে? যাই হোক, আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। আর একটা কথা বলার ছিল আপনাকে। আমি আর তিশা আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আমার ফ্যামিলিকে জানাতে পারি। ও তাই নাকি? পারমিশন দেওয়ার কি আছে? তুমি এই আপদটাকে নিয়ে এখান থেকে চলে যাও। আমি এই আপদ থেকে সহ্য করতে পারছি না। যত তাড়াতাড়ি এই আপদ আমার বাড়ি থেকে চলে যাবে, আমি ততটাই নিরাপদ আর সুস্থ থাকবো। এই চুপ করো তুমি। কি সব আবল তাবল কথা বলছো? এই সম্পত্তিতে আমার যতটুকু অধিকার, ওর স্বাভাবিক ততটুকুই অধিকার রয়েছে। তুমি কেন এই মেয়েটার সঙ্গে বারবার এরকম খারাপ আচরণ করো? মেয়েটা চাকরি করতে আজ 3 বছর ধরে তার চাকরির সমস্ত পয়সা আমাদের সংসারের পেছনে ঢেলে দিচ্ছে, তারপরও কেন তোমার মন পাওয়া যায় না? দেখো, আমার মন পাওয়া এত সহজ ব্যাপার নয়। যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না। তোমার বোন যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাবে, আমি তত তাড়াতাড়ি মুক্তি পাবো। আমি তোমার বোনকে একদম সহ্য করতে পারি না, সেটা তুমি তো খুব ভালো করেই জানো। তারপর কেন এত কথা ঘোরাও? ঠিক আছে ভাবি, কোনো সমস্যা নেই। তোমাকে আমার বউকে আর বেশি দিন সহ্য করতে হবে না। আমার বাবা ব্যবসার কাজে কানাডায় গেছেন, ওখান থেকে ফিরে আসলে আমি আমার বাবার সঙ্গে কথা বলবো এবং আমার বউকে আমাদের বাড়িতে নিয়ে যাব। এই ছেলে, চুপ কর তুই। সে কখন থেকে তোর বকবকানি শুনছি আমি, আর তোর বকবকানি সহ্য করতে পারছি না। দেখ, আমার জীবনটা এমনিই অনেক কষ্টের। জন্মের পর বাবা মা কি জিনিস পাইনি। ভাইয়া অনেক কষ্ট করে লালন পালন করে আমাকে মানুষ করেছে, নিজে না খেয়ে থেকেছে, কিন্তু আমাকে কখনো কষ্ট কি জিনিস বুঝতে দেয়নি। আমার বিয়ের ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতেই হয়, তাহলে আমার ভাইয়া দেখে শুনে তার পছন্দ মতো একটা ছেলের সাথে আমাকে হাতে তুলে দেবে। সে যদি রিক্সাওয়ালাও হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। এত যখন ভাইয়ের কষ্ট বুঝিস, তাহলে এখনো এখানে পড়ে আছিস কেন? যাস না কেন এ বাড়ি থেকে? চলে যা। আমি তোর ভাইকে নিয়ে একা একা থাকতে চাই। তুই সেটা কেন বুঝিস না? চলে যা এখান থেকে। শোনো, তোমাকে আমি আরও একবার শেষবারের মতো বলছি, তুমি এরকম করো না আমার বোনের সঙ্গে। আমার বোনটা জন্মের পর মা বাবা পায়নি। আমি আমার বোনটাকে সেরকম সুখে কখনো রাখতে পারিনি। শুধুমাত্র আমার মা বাবা রেখে যাওয়া বাড়িটা ছিল বলেই আমার ভাই বোন এখনও মাথার উপরে ছাদটা পায়। তা না হলে হয়তো রাস্তাতেও আমাদের জায়গা হতো না। আর তুমি কি না আমার এই বোনটার সঙ্গে এত খারাপ আচরণ করো? যাই হোক ভাইয়া, আজ তাহলে আমি আসি। আমি আবার আসব, তবে আবার যেদিন আসবে সেদিন কিন্তু আর খালি হাতে ফিরে যাব না। আমি আমার বউকে আমার সঙ্গে নিয়ে যাব। এই কথা বলতে বলতে সাগর বাড়ি থেকে বের হয়ে গেল।
আর এদিকে তিশা ড্রয়িং রুমের সোফায় বসে কান্না করছে। তখনই তার ভাইয়া তার পাশে এসে বসলো আর তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, প্লিজ বোন আমার, তুই মন খারাপ করিস না। তুই মন খারাপ করে রাখলে আমার খুব খারাপ লাগে। তুই জানিস না তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। হ্যাঁ ভাইয়া, সেই জন্যই আমার আরও বেশি কষ্ট হয়। ভাবি তোমার সঙ্গে আমার জন্য কত খারাপ আচরণ করে। আসলেই ভাইয়া, আমার মনে হয় আর এই বাড়িতে থাকা উচিত নয়। আমি বরঞ্চ কোনো মেসে কিংবা ছোট্ট একটা বাসায় চলে যাই। দেখ, আমি যতদিন বেঁচে আছি ততদিন তুই এ বাড়িতেই থাক। তাছাড়া এ বাড়িতে তোর অধিকারও রয়েছে, তাহলে তুই কেন তোর অধিকার ছেড়ে চলে যাবি? আমি চাই আমরা ভাই বোন যতদিন আছি ততদিন এ বাড়িতেই থাকবো। আদিক্ষেতা দেখে আর বাঁচি না। বুড়ো হয়ে যাচ্ছে মেয়েটা, কিন্তু এখনো বিয়ে দেওয়ার কোনো নাম গন্ধ নেই। দেখো, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি আমার বোনকে নিয়ে এসব ফালতু চিন্তা বাদ দাও। এই যে এদিকে আমার চাকরিটা চলে গেছে, আর এখন যদি আমার বোন আমাদের সংসার চালানোর জন্য টাকা পয়সা না দিয়ে, তো তখন কি করে সেটা তুমি একবার চিন্তা করে দেখেছো? তুমি তো সেটা একবারও চিন্তা করে দেখবে না, শুধু শুধু আমার বোনটাকে কথা শোনাবে। শোনো, তোমাকে বলছি, আর যদি আমার বোনের জায়গায় তোমার বোন থাকতো তাহলে কি তুমি কি করতে? একদম ভালো হবে না বলে দিচ্ছি, কিন্তু তুমি এসবের মধ্যে আমার বোনকে কেন টেনে আনছো? আমার বোন কি তোমার বোনের মতো নাকি? আমার বোন বিয়ে করে সংসার নিয়ে খুব শান্তিতে আছে। তুমি আমার বোনকে এসবের মধ্যে একদম জড়াতে যাবে না। এরপর আরো অনেকগুলো কথা শুনিয়ে দিয়ে তিশার ভাবি সেখান থেকে নিজের রুমে চলে গেলে, আর এদিকে তিশাও কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে আসে। এর পরের দিন সকালবেলা যখন ভার্সিটিতে গেল, তখনই সাগরের সঙ্গে তিশার দেখা হয়। সাগর তিশার পথ আগলে দাঁড়ায়। এটা দেখে তিশা বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে, কি সমস্যা তোমার? তুমি আজ আবার আমার সাথে থাকলে দাঁড়িয়ে আছো কেন? আমি কেন তোমার পথ আগলে দাঁড়িয়েছি সেটা তুমি জানো না, নাকি জানতে চাও না? তিশা, আমি সত্যিই তোমায় ভালোবাসি। যাই কিছু হয়ে যাক না কেন, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। প্লিজ লাভ মি। এই শোনো, আবেগ দিয়ে জীবন চলে না, জীবনটাকে বিবেক দিয়ে চালাতে হয়। সো এইসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। যে জিনিসটা কি কখনোই বাস্তবে রূপ পেতে পারবে না, যে জিনিসটা কখনোই তোমার হওয়ার নয়, সেই জিনিসটার উপর থেকে নিজের চোখ সরিয়ে নাও। এই কথা বলে তিশা এখান থেকে চলে গেল অপর দিকে। সেদিন বিকেল বেলা তিশা বাসায় এসে দেখে সাগর তার বাসায় ড্রয়িং রুমে বসে আছে। এটা দেখে তিশা আরো অনেক বেশি অবাক হয়ে যায়। সাগরকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি হয়েছে? তুমি আমার বাসায় আজ কেন আবার এসেছো? আমি না তোমাকে বললাম তুমি আমার বাসায় আসবে না? তারপরও কেন এসেছো? তোমার কি লজ্জা শরম কিছুই নেই নাকি? লজ্জা শরম থাকবে না কেন? অবশ্যই আছে, কিন্তু ভালোবাসার কাছে সব কিছুই হার মানে। আমি তোমায় ভালোবাসি, আর কোনো কথা শুনতে চাই না আমি। প্লিজ তুমি একবার আমাকে অনুমতি দাও, তোমাকে আমি আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। এখানে আর রাখতে চাই না। আমি জানি এখানে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি কিছু করতেও পারছো না। এসব ফালতু কথা বলা বন্ধ করো। আমি আমার নিজের বাড়িতে থাকছি, এখানে আমার কোনো কষ্ট হতে যাবে কেন? তাছাড়া আমার কোনো সমস্যা হলে সেটা আমি নিজে বুঝে নেব। তোমাকে এইসব নিয়ে চিন্তা করার কথা আমি কখনো বলিনি, আর কখনো বলবোও না। তুমি তোমার মতো করে এখান থেকে চলে যাও, আর আমি এতেই খুব বেশি খুশি হব যদি তুমি কোনোদিন আমার বাড়িতে না আসো। আমি তো চলে যাওয়ার জন্য আসিনি। আমি ঠিক করেছি আজ থেকে তোমার কাছে আমি প্রাইভেট পড়ব, আর তার বিনিময়ে আমি তোমার ফ্যামিলির সমস্ত খরচ চালাবো। এই দেখো, অনেক ফালতু কথা বলেছো, আর ফালতু কথা বলবে না। চুপচাপ এখান থেকে চলে যাও। তখনই সেখানে তিশার ভাইয়ের মেয়ে পলি দৌড়ে চলে আসে। পিপি, এই আঙ্কেলটা অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে। পলি, এটা আমার একটা স্টুডেন্ট। তুমি তো এই সময় ঘুমিয়ে থাকো, এখন এখানে এসেছো কেন? পিপি, আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করছে। আমি মাম্মামকে সেই কখন থেকে বলছি আমাকে চকলেট এনে দিতে, কিন্তু মাম্মাম আমাকে কিছুতেই চকলেট এনে দিচ্ছে না। ঠিক আছে, তুমি নিজের রুমে চলে যাও, আমি একটু পর তোমার জন্য চকলেট নিয়ে আসবো। আসলে আজ ভার্সিটি থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছি তো, তোমার জন্য চকলেট আনতে মনে ছিল না, কিন্তু কোনো চিন্তা নেই। তুমি রুমে যাও, আমি তোমার চকলেট তোমার রুমে পৌঁছে দেব। মামুনি, অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আমি তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। এই নাও তোমার চকলেট। এই বলে সাগর নিজের প্যান্টের পকেট থেকে দুটো চকলেট বের করে পলির হাতে তুলে দেয়। আর পলি সেই চকলেট দুটো নিয়ে কুর্সিতে নাচতে নাচতে সেখান থেকে চলে গেল। আর এদিকে এটা দেখে তিশা সাগরকে বলতে লাগলো, তোমার কোথা থেকে চকলেটটা নিয়ে এসেছো? তুমি কোথা থেকে চকলেটটা নিয়ে এসেছো? আর পলিকেই বা কেন এই চকলেটগুলো দিলে? আমি তোমার জন্য নিয়ে এসেছিলাম, আর এখন মেয়েটা চাই, তাই মেয়েটাকে দুটো চকলেট দিয়ে দিলাম। তবে চিন্তা নেই, তোমার ভাগে কিন্তু কম পড়বে না। তোমার জন্য আরও অনেকগুলো এনেছি। লাগবে না আমার, আমি চকলেট খাই না। তাছাড়া আমি ছোটবেলা থেকে কখনোই চকলেট যেরকম একটা পছন্দ করি না।
যাই হোক, তুমি এখন আসতে পারো। আর হ্যাঁ, ওই যে টেবিলের উপর টাকা রাখা আছে, ওখান থেকে তুমি তোমার চকলেটের দামটা নিয়ে যাও। আমি চাই না আমার ভাতিজি বিনা টাকায় কারো কাছ থেকে কোনো কিছু খাক। এই কথা বলে তিশা ড্রয়িং রুম থেকে নিজের রুমে চলে যায়। আর এদিকে সাগর মন খারাপ না করে ড্রয়িং রুমে হাঁটাহাঁটি করে চারপাশটা খুব ভালো করে দেখতে থাকে। আর তখনই দেখতে দেখতে তিশারা আরও 4-5টা প্রাইভেট স্টুডেন্ট চলে আসে। আর তিশা তাদেরকে নিয়ে পড়তে বসায়। আর তখনই সাগর সেখানে গিয়ে পড়তে বসে। তুমি এখনো কেন এখানে রয়েছো? তোমাকে না বললাম চলে যেতে? তোমার কি আমার কোনো কথা গায়ে লাগে না নাকি? আজব তো, তোমার কাছে আমি প্রাইভেট পড়তে এসেছি, তাহলে চলে যাব কেন? তুমি যদি আর 5টা স্টুডেন্টকে প্রাইভেট পড়াতে পারো তাহলে আমাকে প্রাইভেট পড়াতে তোমার সমস্যাটা কোথায়? তুমি একটু বলবে আমায়? তোমার চরিত্র ঠিক নেই। তুমি আমার ছাত্রদের সামনে তোমার ব্যাপারে কোনো কথা বলতে চাইছি না। চুপচাপ এখান থেকে চলে যাও, আর কোনো কথা নয়। কিন্তু সাগর এক মুহূর্তের জন্য সেখান থেকে গেল না। সাগর চুপচাপ সেখানেই বসে রইল। কিন্তু তিশা একটা বারের জন্য তাকে কোনো পড়া বলে দিল না। সব স্টুডেন্ট পড়ানো শেষ হলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আর এদিকে সাগর বাধ্য হয়ে নিজের বাসায় চলে আসে। আর বাসায় আসতেই তার আম্মু তাকে বলে, কি রে, কি ব্যাপার? ভার্সিটি ছুটি হয়েছে তো অনেক আগেই, তাহলে তুই এতক্ষণে বাসায় এসেছিস কেন? প্রাইভেট পড়তে গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম না আমি এখান থেকে ইংরেজি প্রাইভেট পড়বো, তাই আমি ইংরেজি প্রাইভেট পড়তে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি তোর জন্য খাবার রেডি করছি। সেদিন রাতের বেলা সাগর নিজের রুমে বসে পড়াশোনা করছিল। তখনই তার ছোট বোন তার কাছে একটা অঙ্ক করতে আসে। ভাইয়া, তুই কি ব্যস্ত আছিস? না, সেরকম কোনো ব্যাপার না। কেন, তোর কিছু লাগবে নাকি? আয় না, ভিতরে আয়। আসলে ভাইয়া, এই অঙ্কটা আমি বুঝতে পারছি না। তুই যদি আমাকে অঙ্কটা একটু বুঝিয়ে দিতি তাহলে একটু ভালো হতো। আমি বুঝিয়ে দিচ্ছি, আয় এদিকে। অতঃপর সাগর বোনকে অঙ্ক বুঝিয়ে দেয়। আরেকটি দেখতে দেখতে রাতের খাবারের সময় হয়ে আসে। সবাই মিলে রাতের খাবার খেয়ে তারপর ঘুমিয়ে পড়ে। এভাবেই চলতে থাকে দিনগুলো। এরপর থেকে প্রতিদিন সাগর তিশার বাসায় যেত, কিন্তু তিশা তাকে পড়াইতো আর না, অন্য স্টুডেন্ট নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু সাগরের এতে কোনো কিছুই যায় আসে না। সাগরের বন্ধু তিশার পাশাপাশি থাকার প্রয়োজন ছিল। কেন জানি না সাগর তিশার পাশাপাশি থাকতে পছন্দ করত। তিশার প্রতি তার অন্যরকম একটা মায়া কাজ করত। সেদিন দুপুরবেলা হঠাৎ করে কেন জানি তার ভার্সিটিতে মন বসছিল না। তাই সে ভার্সিটি থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছিল। তখনই দেখতে পায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সেখানে একটা পিচ্ছি প্রচণ্ড ব্যথা পেয়েছে। তাই সে বাইকে দাঁড় করিয়ে দৌড়ে সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পারে পিচ্ছিটা আর কেউ নয়, এটা তিশার ভাইয়ের মেয়ে পলি। সাগর এক মুহূর্তও দেরি না করে পলিকে নিয়ে হসপিটালে চলে আসে। তারপর হসপিটালে ভর্তি করায়। প্রায় 1 ঘন্টা পর পলির জ্ঞান ফিরে আসে। আর তখনই সাগর তিশাকে ফোন করে। তিশা, কোথায় তুমি? আমি জাহান্নামে আছি। কেন, তোমার কোনো সমস্যা আছে নাকি? আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি কোথায়। তোমার সঙ্গে একটা জরুরি দরকার আছে। তুমি তাড়াতাড়ি আমাকে এটা বলো যে তুমি কোথায় আছো। আমি ভার্সিটিতে আছি। তুমি তাড়াতাড়ি করে এখনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসো। কেন, তুই সুইসাইড অ্যাটেম্প্ট করেছিস নাকি? দেখ, আমার এত ফালতু সময় নেই, আমি ওখানে যেতে পারবো না। আর আমি এখন ব্যস্ত আছি, দয়া করে আমাকে আর ফোন করবি না। এই কথা বলে সঙ্গে সঙ্গে তিশা ফোনটা কেটে দেয় আর নিজের ফোন সুইচ অফ করে ফেলে। এদিকে সাগর একটার পর একটা ফোন দিতেই থাকে, কিন্তু তিশা ফোন সুইচ অন করছিল না। সে মনে মনে ভাবছিল সাগর হয়তো তাকে বিরক্ত করার জন্য এভাবে একটার পর একটা ফোন দিতে চলেছে। ভার্সিটি শেষ হলে সে বাসায় এসে তার ভাইয়ের কাছ থেকে জানতে পারে পলি এখনো বাসায় ফিরে আসেনি। তাই সে তার ভাইয়াকে বলে, এসব তুমি কি বলছো ভাইয়া? পলির স্কুল ছুটি হয় দুপুর 12টায়, আর এখন বিকাল 3টা বাজে। তোমরা এখনো চুপচাপ বসে আছো কেন? কোনো খবর নিচ্ছ না কেন? আসলে আজ আমার অফিস থেকে বের হতে একটু দেরি হয়েছিল, তাই আমি তোর ভাবিকে বলেছিলাম পলিকে যেন স্কুল থেকে নিয়ে আসে, কিন্তু তোর ভাবি আমার কথা না শুনে বাসায় বসে টিভি দেখছিল। সে নাকি আমার বাড়িতে কোনো কাজ করতে পারবে না, এমনকি আমার মেয়ে দেখাশোনা পর্যন্ত করতে পারবে না। এখন আমি কি করব বল? আশ্চর্য ব্যাপার, তোমরা কেউ মেয়েটার দেখাশোনা করতে পারবে না সেটা আমাকে বললেই তো হতো। আমি নিজেই কলেজ থেকে বের হয়ে ওকে স্কুল থেকে তুলে নিতাম। কিন্তু এখন মেয়েটা কোথায় আছে? মেয়েটার কোনো বিপদ আপদ হলো কি না আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমরা কেমন বাবা মা বলো তো আমায়? দেখো, আমার সামনে একদম ভালো মানুষ সাজতে আসবে না। তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে। সারাদিন তো বসে বসেই খাও। মেয়েটা কি স্কুল থেকে আনা নেওয়ার কাজটুকু তো করতে পারো না কি? এতটুকু কি তোমাকে দিয়ে হয় না? চুপ করো, তুমি কে? সারাদিন বসে বসে খাই?
তুমি সারাদিন বসে বসে খাও আর তোমার কোনো কাজ নেই। আমার বোন সকাল বেলা ঘুম থেকে উঠে রান্না করে, তারপর ভার্সিটি যায়, তারপরও বিকেলে বাড়িতে এসে সমস্ত কাজ করে, এরপর তোমার হয় না? করতেই তো হবে, তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? ভাই ভাবির ওপর বসে বসে খেতে পারবে আর এইটুকু কাজ করতে পারবে না কেন? এইটুকু কাজ করলেই তোমার বোনের হাতে ফোসকা পড়ে যায় নাকি? তুমি যদি সারাদিন বাসায় বসে থেকে আমার মেয়েটা দেখাশোনা করতে না পারো, তাহলে আমার বোনকে কেন এসব কথা শোনাচ্ছ তুমি? তোমার কোনো অধিকার নেই আমার বোনকে এসব কথা শোনানোর। তুমি যখন আমার মেয়ে দেখাশোনা করতে পারবে না, তাহলে আমার মেয়েকে জন্ম দিয়েছিলে কেন? কে বলেছে তোমাকে মা হতে? প্লিজ ভাইয়া, এইসব ঝগড়াঝাটি বন্ধ করো। আমি আর এইসব কিছু সহ্য করতে পারছি না। প্লিজ এগুলো বন্ধ করো আর আমাকে চিন্তা করতে দাও। বুঝতে পারছি না মেয়েটা এখন কোথায় আছে, কি করছে। তোমাদের জন্য আর পারছি না, আমার এগুলো আর ভালো লাগছে না। এই কথা বলতে বলতে তিশা নিজের ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইলটা বের করে আর সুইচ অন করতেই দেখতে পায় 782টা মিসড কল আর সঙ্গে হাজার কয়েক মেসেজ। সবগুলো এসেছে সাগরের নাম্বার থেকে। আর তখনই তিশা মেসেজটা ওপেন করতেই চক্ষু চড়ক গাছ। তিশা প্লিজ তুমি ফোনটা রিসিভ করো আর আমার সঙ্গে 1 মিনিট কথা বলো। পলির অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। তুমি প্লিজ এখানে চলে আসো। পলির জ্ঞান ফিরে এসেছে, সে তার বাবা মাকে খুঁজতেছে। মেসেজটা দেখিয়ে তিশা একটা চিৎকার করে ওঠে আর তার ভাইয়াকে ডেকে বলতে থাকে, ভাইয়া তাড়াতাড়ি রেডি হও, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যেতে হবে, পলির অ্যাক্সিডেন্ট হয়েছে। এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পলির অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও আবার এখন বলে ঢাকা মেডিকেল কলেজে হসপিটালে আছে। তুই এসব কখন কি করে জানলি? ভাইয়া সাগর আমাকে ফোন করেছিল, সে নাকি বলেছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেছে। এখনও তো কথা বলার সময় নেই, এখন তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। আমাদেরকে যে করেই হোক তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পৌঁছাতে হবে। এই বলে তিশা আর তার ভাইয়া তাড়াতাড়ি করে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। আর এদিকে সাগর পলির সঙ্গে তার কেবিনে বসে আছে। আঙ্কেল, আমি বাসায় যাব আমার মাম্মার কাছে। মাম্মাকে একটা ফোন দাও, মাম্মাকে বলো আমাকে নিয়ে যেতে। মামুনি, তোমার মামির ফোন নাম্বার তো আমার কাছে নেই। আমি তোমার পিপির নাম্বারে ফোন দিয়েছি আর তোমার পিপিকে বলে দিয়েছি এখনই চলে আসতে। আমার খুব ভয় করছে আঙ্কেল, আমি বাড়ি যেতে যাই। প্লিজ তুমি আমাকে আমার বাসায় দিয়ে আসো প্লিজ। আমার এখানে ভালো লাগছে না একটুও। তুমি একটু অপেক্ষা করো, তারা এক্ষুনি চলে আসবে। মামুনি, তুমি এখনও অসুস্থ, তুমি এখন চাইলেই বাসায় চলে যেতে পারো না। প্লিজ তুমি একটু ওয়েট করো। আমি তো অনেকক্ষণ ধরে তোমার পিপিকে ফোন করছি, তোমার পিপি আমার ম্যাচ আছে দেখতে পেলে নিশ্চয়ই এখানে চলে আসবে। তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি আছি তোমার পাশে। তুমি ভয় পাচ্ছ কেন? আমার একা একা খুব ভয় লাগে এখানে। আমার বাড়ির মানুষ কেউ নেই, তাই খুব ভয় পাচ্ছি। অপরদিকে রাস্তায় প্রচুর যানজট ছিল, তাই তিশা আর তার ভাইয়াকে হসপিটালে এসে পৌঁছাতে একটু বেশি দেরি হয়ে গেল। তারা যখন হসপিটালে এসে পৌঁছালো তখন আনুমানিক রাত 8টার মতো বাজে। আর এদিকে সাগর ততক্ষণ ধরে হেয়ে হসপিটালে আছে, একটা বাড়ির জন্য পলির কাছ থেকে একটু দূরে যায়নি। তিশা আর তার ভাইয়া হসপিটালে এসে পৌঁছে সাগরকে পলির পাশে বসে থাকতে দেখতে পায়। আর এদিকে তিশা দৌড়ে এসে পলিকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলতে থাকে, আই এম সরি পলি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি যদি জানতাম তুমি স্কুল থেকে একা একা বাসায় ফিরছো, তাহলে আমি সব কিছু ফেলে তোমার কাছে চলে আসতাম। কখনোই তোমাকে একা একা রাস্তায় চলাচল করতে দিতাম না। পিপি, আমি রাস্তা পার হতে যাচ্ছিলাম আর তখনই হঠাৎ কোথা থেকে একটা গাড়ি চলে আসে, আমি দেখতে পাইনি। আই এম সরি পিপি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই এরকম করব না। বাসা থেকে কেউ আসতে দেরি হলে আমি অপেক্ষা করব, কিন্তু একা একা রাস্তা পার হব না। এরকম করো না মামুনি, তুমি তো জানোই তোমার আব্বু নতুন চাকরি নিয়ে যে ওখানে একটু বেশি ব্যস্ত থাকতে হয়, তাই আমি আসতে পারিনি। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, প্রয়োজন হলে চাকরি করবো না, কিন্তু তোমার অযত্ন আর কখনোই করবো না। প্লিজ আমাদেরকে এবার মতো ক্ষমা করে দাও। এই কথা বলে তিশার ভাইয়া কান্না করতে থাকে, কারণ পলি হলো ওনার একমাত্র মেয়ে। অপরদিকে সাগর তখনই তিশাকে উদ্দেশ্য করে বলতে থাকে, শুনেন, এইভাবে ফোন অফ করে রাখতে হয় না, জানেন এইটুকু একটা মেয়েকে কন্ট্রোল করতে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে। আমি সেই কখন থেকে আপনাকে ফোন দিয়ে চলেছি, কিন্তু আপনি আমার ফোন ধরার নামগন্ধ নিয়েছিলেন না, উল্টে নিজের ফোনটা সুইচ অফ করে রেখেছিলেন। আপনি এরকম কেন বলেন তো? আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে ক্লাস করাতে ব্যস্ত ছিলাম, তাই ফোন রিসিভ করতে পারিনি। তাছাড়া আমি ভেবেছিলাম তুমি আমাকে বিরক্ত করার জন্য ফোন করেছো, তাই আমি ফোন সুইচ অফ করে রেখেছিলাম। প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আর কখনো এরকম করব না।
ঠিক আছে, কিন্তু আপনি একটাবার চিন্তা করুন, আর যদি আমি সময় মতো ওখানে না পৌঁছাতাম তাহলে পলির কি অবস্থা হতো? তাছাড়া যদি কোনো ছিনতাইকারীর হাতে পড়ে যেত তাহলে কি হতো? সব কিছুর জন্য সরি। আমি এখন আসছি, আমাকে বাসায় যেতে হবে। বাসা থেকে অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছে। আমি তাদেরকে বলছি বন্ধুর সঙ্গে বাসায় পৌঁছাতে লেট হবে, তবে এখন আমাকে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে এত বড় একটা উপকার করার জন্য। সত্যিই তুমি আজ আমার অনেক বড় একটা উপকার করেছো। তুমি না থাকলে হয়তো পলির খুব বড় একটা ক্ষতি হয়ে যেতে পারতো। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আমি মানুষ হিসেবে আমার যতটুকু কর্তব্য মনে হয়েছে আমি ঠিক ততটুকুই করেছি। তবে একটা কথা আপনাদের দুজনকেই বলে রাখছি, বাচ্চার খেয়াল নেবেন আর বাচ্চাদের খেয়াল রাখতে হয়। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই। তুমি না থাকলে আজ আমার কত বড় ক্ষতি হয়ে যেত আমি সেটাই বুঝতে পারছি না। যাই হোক, এখন তাহলে তুমি চলে যাও, আমরা সামলে নিতে পারবো। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, তুমি একবার সময় করে আমাদের বাড়িতে এসো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। অতঃপর সাগর তিশা আর তিশার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। আর বাসায় আসতেই তার আম্মুর বকবকানি শুরু হয়ে গেল। এতক্ষণে নবাব আসার সময় হলো। আমি সেই বিকেল থেকে অপেক্ষা করেছি, কিন্তু এখন রাত 11টা বাজে। এতক্ষণে উনি বাসায় এসেছেন। আম্মু, তোমার কি সবসময় এভাবে বকবক করতে ইচ্ছে করে নাকি? দেখো, মানুষের তো বাইরে কোনো কাজ থাকতে পারে, তাই তো একজন মানুষ দেরি করে বাসায় আসে, আর সেজন্য তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করবে নাকি? এটা তো বাড়ি নাকি মাছের বাজার? চিৎকার করব না তো কি করব? আমাকে তোরা কি পেয়েছিসটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। রাত 11টা বাজে, তোর জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে হচ্ছে। আমার কি অন্য কোনো কাজ নেই নাকি? আমি কি তোমাকে একবারও বলেছি নাকি যে আমার জন্য খাবার নিয়ে সারা রাত অপেক্ষা করো? তুমি আমার জন্য খাবার রেডি করে নিজের রুমে চলে গেলেই তো পারো, তারপর আমি খাবার খেয়ে নিব। সাগরের আম্মু তখন কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। এদিকে সাগর খাবার খেয়ে তারপর রুমে চলে আসে। ঘুমোতে যাবে তখনই হঠাৎ করে পলির কথা মনে পড়ে, তাই সে তিশার নাম্বারে ফোন দেয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। পলি এখন কি অবস্থা? পলি এখন কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহ রহমতে আগের চাইতে এখন অনেকটাই ভালো আছে। তোমাকে ধন্যবাদ আমার অত বড় একটা উপকার করার জন্য। শুধু ধন্যবাদ দিলেই হবে না ম্যাডাম, আমার কিন্তু অন্য কিছু চাই। মানে আমি বুঝতে পারলাম না, তুমি আবার আমার কাছ থেকে কি চাও? কেন বেবি, তুমি কি কিছু বুঝতে পারো না, নাকি সব কিছু না বুঝেও কোনো কিছু না বোঝার ভান করে থাকো? মানে আমি সত্যিই বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো বা তুমি কি বলতে চাও। আই লাভ ইউ বেবি, ডু ইউ লাভ মি? দেখো, এটা কোনোদিনই সম্ভব নয়। তোমাকে আমি কোনোদিনই ভালোবাসতে পারবো না। আর একটা সত্য কথা কি জানো, ভালোবাসা সবার কপালে থাকে না। আর সেখানে স্টুডেন্ট টিচারের ভালোবাসা তো খুবই দুর্বিষহ। দেখো, আমি অত কথা বলতেও চাই না, শুনতেও চাই না। তোমাকে আমি ভালোবাসি, এটাই সত্য। এরপর সাগর আর কিছু বলতে চাইছিল, কিন্তু তাকে সেই সুযোগটা না দিয়ে তিশা ফোনটা কেটে দেয়। আর এদিকে সাগর তিশাকে প্রায় অনেকবার কল দেয়, কিন্তু ফোন সুইচ অফ থাকার কারণে আর ফোন হয় না। তাই সাগর মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়ে। আর এদিকে দেখতে দেখতে 2-3 দিন সময় চলে গেল। পলি মোটামুটি সুস্থ হলে তারপর তাকে বাসায় নিয়ে আসা হয়। সেদিন বিকেলবেলা তিশাদের বাড়িতে যায় সাগর পলির সঙ্গে দেখা করার জন্য। মামুনি, তোমার এখন কি অবস্থা? কেমন আছো তুমি? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তুমি কেমন আছো? তুমি আমার জন্য চকলেট এনেছো? আলহামদুলিল্লাহ ভালো আছি মামুনি। আর হ্যাঁ, তোমার জন্য আজ আমি অনেকগুলো চকলেট নিয়ে এসেছি। কই, আমাকে চকলেট দাও। আমাকে কয়দিন ধরে পিপি চকলেট কিনে দেয় না। আমার খুব চকলেট খেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি দাও, আমি চকলেট খাবো। সাগর তখন পলির হাতে বড় একটা চকলেটের বক্স ধরিয়ে দেয়, আর পলি এগুলো খুশি মনে খেতে থাকে। আর তখনই তিশা সেখানে উপস্থিত হয়। সে সাগরকে দেখে বলতে লাগে, কি ব্যাপার, তুমি হঠাৎ আমার বাড়িতে কেন? এটা আমার শ্বশুর বাড়ি, আমি কখন আসবো না আসবো সে ব্যাপারে তোমাকে কোনো কৈফিয়ত দিতে হবে নাকি? আর তাছাড়া তুমি আমার কাছে চাইলেও আমি তোমার কাছে কোনো কৈফিয়ত দেব না। এখানে আমার যখন খুশি হবে তখনই চলে আসব। তাছাড়া পলি মামনি যখন রয়েছে ওর কাছে তো আসতেই পারি। জানো, আমার না বাচ্চা খুব ভালো লাগে। দেখো, তুমি এই বাড়িতে আসো এটা আমি চাই না। তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো
আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আর কোনো দুর্নামের ভাগীদার হতে চাই না। সেটার জন্যই তো আমি ব্যবস্থা করতে চাইছি। আমি ভাবছি আজ আব্বু বাসায় থাকবে, আজ বিকেলে আব্বুর সঙ্গে তোমার ব্যাপারে কথা বলবো। কোনো লাভ হবে না। বড়লোকের বিগড়ে যাওয়া ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। তুমি অনেক বেশি আদর পেয়ে বড় হয়েছো, তাই এভাবে বিগড়ে গিয়েছো। দেখো, আমি তোমাকে তোমার ভালোর জন্য একটা কথা বলছি। নিজের জীবনটাকে আবেগ দিয়ে চালাতে যেও না, বিবেক দিয়ে চিন্তা করো। এইভাবে কথা কাটাকাটি হচ্ছিল সাগর আর তিশা দুজনের মধ্যেই। তখনই তিশার বড় ভাই আসে, সেখানে এসে উপস্থিত হয় আর সাগরকে দেখে তিশার বড় ভাইয়া বলতে থাকে, কি ব্যাপার ছোট ভাই, কেমন আছো তুমি? এই তো ভাইয়া, আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালোই আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই, আল্লাহর রহমতে ভালোই আছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি না থাকলে সেদিন যে কত বড় বিপদের মুখে পড়তে হতো সেটাই ভেবে পাই না। কোনো ব্যাপার না ভাইয়া, মানুষ তো মানুষেরই জন্য। তা যারা আপনার বোনকে আমি ভালোবাসি, এইটুকু তো করতেই পারি। দেখো, তুমি যদি আমার বোনকে সত্যি ভালোবাসো তাহলে আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই। আপনি আমাকে রিকোয়েস্ট কেন করবেন ভাইয়া? আপনি তিশার বড় ভাই, সেই সূত্রে আমারও বড় ভাই। আপনি আমায় আদেশ করুন, আপনি আমায় যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আমি চাই তুমি আমার বোনকে বিয়ে করে আমাদের বাড়িতে থেকে যাও। আমি আমার বোনকে আর এই কষ্টের মধ্যে দেখতে পারছি না। ধন্যবাদ ভাইয়া, আপনি নিজে থেকে কথাটা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকেই আমার বাবার সঙ্গে কথা বলবো এবং আমার বউটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে নিয়ে যাব। এই কথা বলেই সাগর তিশাদের বাড়ি থেকে বের হয়ে নিজেদের বাড়িতে চলে আসে। আর এদিকে সেদিন বিকেলে যখন সবাই গল্প করছিল, তখন এই সাগর তার আব্বুকে উদ্দেশ্য করে বলে, আপু, তোমার সঙ্গে একটা জরুরি ব্যাপারে কথা বলার আছে। সেটা তুমি কি এখন ফ্রি আছো? না মানে আসলে তোমাকে আমি এটাই বলতে চাইছিলাম যে তুমি কি আমার সেই কথাটা শোনার জন্য প্রস্তুত আছো? হ্যাঁ অবশ্যই, কেন নয়। তাছাড়া কি হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই তো কখনো এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না। বল তো আমাকে, কি হয়েছে তোর? না মানে আসলে আপু দেখো, আমি তোমাকে কথাটা খুব সহজ করেই বলতে চাই। আসলে আমি একটা মেয়েকে ভালোবাসি আর ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। এটা তো খুবই ভালো কথা। তাহলে এই কথাটা এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? তুই আমাকে সরাসরি বললেই তো পারতি। না মানে আসলে আব্বু, আমি তোমাকে কথাটা বলার সাহস পাচ্ছিলাম না। তার কারণ হলো, আমি যে মেয়েটাকে ভালোবাসি সেই মেয়েটা আমার চাইতে বয়সে বড়। তাছাড়া সবচাইতে বড় কথা হলো, আমি যে ভার্সিটিতে পড়াশোনা করি মেয়েটার সেই ভার্সিটির প্রফেসর। এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে পাগলের মতো প্রলাপ করছিস? এসব ফাজলামো মার্কার কথাবার্তা বন্ধ কর। আমার না সারাদিন অনেক কাজ করতে হয়, আর বাসায় এসে এসব ফালতু মার্কা কথাবার্তা শুনতে আমার একদমই ভালো লাগে না। আব্বু, আমি একদম ফালতু কথা বলছি না, যা বলছি একদম সত্য কথা বলছি। আমি একটা মেয়েকে সত্যি অনেক বেশি ভালোবাসি, আর সেই মেয়েটা আমার ভার্সিটির প্রফেসর। প্লিজ আব্বু, আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটা নাও, কারণ আমি সত্যি মেয়েটাকে অনেক বেশি ভালোবাসি। সাগরের আম্মু, তুমি তোমার ছেলেকে বোঝাও। আমার মনে হয় তোমার ছেলের মাথা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। তোমার ছেলে কি কি বলতে কি বলে ফেলেছে কিছুই বুঝতে পারছি না। না আব্বু, আমি সম্পূর্ণ ঠিক আছি এবং যা বলছি ভেবেচিন্তে। তারপরে বলছি, আমি সত্যি বলছি, আমি আমার ভার্সিটির প্রফেসরকে ভালোবাসি আর আমি তাকে বিয়ে করতে চাই। ভাইয়া, এসব তুই কি বলছিস? আমার তো মনে হয় সত্যি সত্যি তোর মাথাটা খারাপ হয়ে গেছে। তা না হলে কেউ নিজের টিচারকে বিয়ে করতে চায়? এটা আমার কখনোই শোনা হয়নি। আমি এই প্রথম তোর কাছ থেকে শুনছি। দেখো, এত অবাক হওয়ার কিছু নেই। প্রেম ভালোবাসা বয়স মানে না। প্রেম ভালোবাসা যখন যার তার সঙ্গে ইচ্ছে হয়ে যায়। তাছাড়া এটা শুনে তো অবাক হওয়ার কি আছে? ভালোবাসি, অন্য কিছু তো করিনি। তাই বলে তুমি তোমার টিচারের সঙ্গে প্রেম করবে? এসব কি? আমি সহ্য করতে পারবো না। আমি তোমাকে ভার্সিটিতে পড়াশোনা করানোর জন্য পাঠিয়েছি, প্রেম করার জন্য পাঠাইনি। তাছাড়া তুমি এখনো অনেক ছোট। পড়াশোনা শেষ করো, ব্যবসা দেখাশোনা করো, তারপর বিয়ে শাদী নিয়ে চিন্তা করা যাবে। এখন এসব ফালতু মার্কা চিন্তাবার্তা একদম করবে না। আব্বু,
তুমি আমার সাথে এরকম কেন করছো? আমি ছোটবেলা থেকে তোমার কাছে যখন যা কিছু চেয়েছি তখন তুমি আমাকে সেটাই এনে দিয়েছো, কিন্তু আজ তুমি আমার সঙ্গে এরকম করছো কেন? আমি আমার ভালোবাসার মানুষকে চাইছি বলে কি? তোমার যা ইচ্ছে তুমি তাই ভেবে নিতে পারো, কিন্তু আমি তোমার এরকম অকর্মের জড়িত হতে পারবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করতে পারো। এই কথা বলে সাগরের আব্বু নিজের রুমে চলে গেল। আর এদিকে সাগর তার আম্মুর সঙ্গে একবারও অনেকক্ষণ কথা বলে, কিন্তু তার আম্মু কোনোভাবেই রাজি হচ্ছিল না। কারণ সাগরের আব্বু প্রচণ্ড রাগী মানুষ। উনি যে কথা বলেন সেটাই করেন। উনি ওনার সিদ্ধান্ত থেকে কখনোই পিছিয়ে আসেন না। তাই সাগর তার আম্মুর সঙ্গে কথা বলেও কোনো কিছুই করতে পারল না। তাই সে প্রচণ্ড অভিমান নিয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। 3 দিন রুমের দরজা বন্ধ করে রুমের ভিতরে শুয়ে আছে, কার সঙ্গে কোনো কথা বলছে না। তার ছোট বোন তাকে অনেকবার খাবার খাওয়ার জন্য ডাকতে এসেছিল, কিন্তু সেই রুমে দরজা পর্যন্ত খোলেনি, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। তাই সেদিন বিকালবেলা সাগরের আম্মু সাগরের আব্বুকে বলল, দেখো তোমরা দুজনেই কেন এমন করছো, আমি সেটাই বুঝতে পারছি না। ছেলেটা একটা মেয়েকে ভালোবেসেছে, তাছাড়া সংসার তো সে নিজেই করবে, তোমাকে তো আর করতে হবে না। তাহলে তুমি কেন ওরকম করছো? প্লিজ ওদের সম্পর্ক মেনে নাও। আব্বু প্লিজ তুমি এরকম করো না। আম্মু যা বলছে একদম ঠিক কথাই বলছে। 3 দিন ধরে ভাইয়া রুমের দরজা বন্ধ করে শুয়ে আছে, কারোর সঙ্গে কোনো কথা বলছে না, এক গ্লাস পানি পর্যন্ত খাচ্ছে না। প্লিজ তুমি ভাইয়ার এই সিদ্ধান্তটা মেনে নাও। তোমারও কি তোমার ছেলেটার সঙ্গে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি, যে পাগলের মতো কথা বলছো? এই সম্পর্ক মেনে নেওয়া কোনোদিনও আমার পক্ষে সম্ভব নয়। চলো, আমাদের সমাজে এটা আছে, ছেলেটাকে মেয়েদের চাইতে মিনিমাম 2-3 বছর ছোট হতে হবে। তাই বলে সে তার চাইতে বয়সে বড় একটা মেয়েকে বিয়ে করবে আর এটা আমাকে মেনে নিতে হবে? এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। না, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি এ ব্যাপারে আমার সঙ্গে আর কোনো কথা বলতে আসবে না, তাহলে কিন্তু তোমার সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে। সাগরের আম্মু আর তার ছোট বোন খুব ভালোভাবেই বুঝতে পারলো সাগরের আব্বুর সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলে লাভ হবে না। তাই তারা দুজনেই নিজেদের রুমে চলে গেল। আর এদিকে সেদিন যখন সাগরের আব্বু অফিসে আসলো তখনই জানতে পারলো, স্যার, আমাদের এই কোম্পানির বিশাল একটা লস হয়ে গেছে। আমরা যে সেই দিন 25 কোটি টাকার একটা ডিল ফাইনাল করেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছে। চায়না কোম্পানি আমাদেরকে জানিয়েছে তারা আমাদের সঙ্গে আর কাজ করবে না। আমাদের প্রোডাক্টের গুণগত মান নাকি তাদের পছন্দ হচ্ছে না। তাছাড়া ওই ফ্যাক্টরির জন্য আমাদের ফ্যাক্টরিতে প্রায় 15 কোটি টাকার প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। এখন এগুলো কি হবে সেটাই বুঝতে পারছি না। এইসব তুমি কি বলছো? কেন এরকম করলো? তারা তো আমাদেরকে ভুলেছিল এবং এগ্রিমেন্টের ব্যাপারে সাইন পর্যন্ত করছিল। তারা আমাদের কাছে থেকে 25 কোটি টাকার মালামাল নেবে, কিন্তু এখন করলো, এমন করলো কেন? স্যার, আমিও তো সেটাই বুঝতে পারছি না। যদি বুঝতে পারতাম তাহলে তো আপনার সঙ্গে এইসব ব্যাপারে কথা বলতে আসতাম না। যাই হোক, আপনি কিছু একটা ব্যবস্থা করুন, তা না হলে আমাদের এই কোম্পানিকে বিশাল একটা লজের সম্মুখীন হতে হবে। আমি কি করব সেটা তো বুঝতে পারছি না। আমার কি করা উচিত সেটা তো ভেবে পারছি না। হঠাৎ করে এতগুলো টাকা লস হয়ে গেল। যাই হোক, আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। চিন্তা করার কোনো কারণ নেই। আল্লাহ উত্তম ফয়সালাকারী, উনি বান্দার ক্ষতি কোনো করবেন না। এই কথা বলতে বলতে সাগরের আব্বু বাসায় চলে আসে। আর এদিকে আজ 5 দিন হয়ে গেল, সাগর এক ফোঁটা পানি পর্যন্ত খাচ্ছে না। এদিকে তিশা ভার্সিটিতে এসে সাগরকে দেখতে না পেয়ে সাগরের ব্যাপারে খোঁজ খবর নিল, কিন্তু কোনো কিছুই জানতে পারলো না। তাই সে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে সাগরের বাড়ির ঠিকানা নিল আর সঙ্গে সঙ্গে সাগরদের বাড়িতে চলে আসলো। কলিং বেল চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সাগরের ছোট বোন রিয়া এসে দরজা খুলে দেয়। দরজা খুলে তিশাকে দেখতে পেয়ে রিয়া বলতে থাকে, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। ওয়ালাইকুম আসসালাম। আমাকে তুমি চিনতে পারবে না, আমি তোমার ভাইয়া মানে সাগরের সঙ্গে দেখা করতে এসেছি। ওকে একটু ডেকে দেওয়া যাবে? না মানে আসলে কে আপনি? আপনাকে তো আমি চিনি না। তাছাড়া ভাইয়া নিজের রুমের দরজা বন্ধ করে আছে। আজ 5 দিন ধরে কারোর সঙ্গে কোনো কথা বলছে না।
এখন আমি তার সঙ্গে কথা বলবো কি করে? আপনি নিজেই সেটা বলে দিন। কেন, তোমার ভাইয়ের কি হয়েছে? তোমার ভাইয়ে কি কোনো ব্যাপারে ঝামেলা করেছে নাকি? আমি সেই ব্যাপারে জানতে এসেছি। দেখুন, আপনি বাইরের মানুষ, আপনার সঙ্গে এসব ব্যাপারে কথা বলা ঠিক হবে কি না আমি জানি না, কিন্তু তারপরেও আপনি যখন জিজ্ঞাসা করছেন তখন তো বলতেই হয়। আসলে আমার ভাইয়া একটা মেয়েকে খুব বেশি ভালোবাসে, আর আব্বুর সঙ্গে কথা বলছিল এ ব্যাপারে। আব্বু যেন ওই মেয়েটাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দেয়, কিন্তু আব্বু এই সম্পর্ক কোনোদিন মেনে নেবে না। তাই ভাইয়া এভাবে 5 দিন ধরে রুমের দরজা বন্ধ করে আছে, কারোর সঙ্গে কোনো কথা বলছে না, এমনকি খাবার পর্যন্ত খাচ্ছে না। আমি বুঝতে পারছি না কি করব, কি করা উচিত। এদিকে আব্বুকেও বোঝাতে পারছি না। তিশা তখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে নিজের বাড়িতে চলে আসে আর ভাবতে থাকে, তাহলে কি সাগর সত্যিই তাকে ভালোবাসে আর তার জন্য এরকম করছে? কিন্তু সে কি করে নিজের হবু শ্বশুর মশাইয়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলবে, এটা ভেবে পাচ্ছে না। এদিকে সেদিন সাগরের আব্বু বাসায় এসে সাগরের আম্মুকে বলল, বুঝতে পারছি না আমার সঙ্গে এরকম কেন হচ্ছে। যাই হোক, তুমি আমার ছেলেকে বলে দাও কাল আমরা ওর জন্য মেয়ে দেখতে যাব। কিন্তু সে তো অন্য একটা মেয়েকে পছন্দ করে। এখন যদি আমরা ওকে জোর করে অন্য মেয়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়, তাহলে এর পরিণাম কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি বলেই তো বলছি। যাই হোক, আমরা ওকে নিয়ে অন্য কোথাও যাব না, ওর পছন্দ করা মেয়ের সঙ্গেই দেখা করতে যাব। ওই মেয়েটার ফ্যামিলির সঙ্গে কথা বলে দেখি, ওরা যদি ওদের মেয়েকে আমাদের ছেলের হাতে তুলে দিতে চায় তাহলে আমরা ওদের মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসব। এটা তো খুবই খুশির খবর। দাঁড়াও, আমি এক্ষুনি ভাইয়াকে খবরটা দিয়ে আসি। এই কথা বলে রিয়া সেখান থেকে দৌড়ে সোজা সাগরের রুমে চলে গেল। আর সাগরের রুমের দরজার সামনে দাঁড়িয়ে সাগরের রুমে রক করতে করতে বলল, ভাইয়ের জন্য একটা খুশির খবর আছে। আব্বু তোর সম্পর্ক মেনে নিয়েছে। আব্বু বলেছে কাল তোর ভালোবাসা মানুষের সঙ্গে দেখা করতে যাবে। সাগর ততক্ষণ বিছানায় শুয়েছিল। রিয়ার মুখ থেকে এই কথা শুনে সে বিছানা থেকে লাফ দিয়ে উঠে আর দরজাটা খুলেই রিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগে, তুই সত্যি বলছিস তো? সত্যি আব্বু আমার তিশাকে আমার কাছে এনে দেবে? জানিস আমার আজ কত খুশি লাগছে, আমি সেটা তোকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ ভাইয়া, আমি একদম সত্যি কথাই বলছি। আব্বু আমাকে এমনটাই বলেছে। জানিস আজ আমার সাথে খুশি হয়তো পৃথিবীর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, পরে খুশি হওয়া যাবে। এখন তুই আমার সঙ্গে চল, খাবার খাবি। আজ 5 দিন ধরে তুই মুখে এক ফোঁটা পানিও পর্যন্ত দিচ্ছিস না। তোর চেহারাটা কি হয়েছে দেখতে পেয়েছিস? তোর এই প্রেমিকা যদি তোকে এই অবস্থায় দেখে, আমি নিশ্চিত সে তোকে রেখে পালিয়ে যাবে। এই কথা বলে রিয়া সাগরকে নিয়ে ডাইনিং টেবিলে চলে আসে আর তারপর সাগরকে খাবার খেতে দেয়। সাগর খাবার খেয়ে তারপর সঙ্গে সঙ্গেই তিশাকে ফোন দেয় আর বলতে থাকে, জান, তোমার আর কোনো চিন্তা নেই। কাল আমি আব্বুকে নিয়ে আসছি তোমাদের বাড়িতে, তোমাকে সারা জীবনের জন্য সুখের সন্ধান দেওয়ার জন্য। দেখো, সব ফালতু কথা বন্ধ করো। আমি খুব ভালো করে জানি তোমার ফ্যামিলির মানুষ এটা কোনোদিনও মেনে নেবে না, তাই তুমি এসব ফালতু চিন্তা ভাবনা বন্ধ করো। আমি সেদিন তোমার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম, তুমি ভার্সিটিতে আসছো না কেন সেটা জানার জন্য, কিন্তু তারপরেই আমি তোমার ব্যাপারে সব কিছু জেনে এসেছি। তাহলে তো তুমি এটা খুব ভালো করেই জানো আমার আর আমার আব্বুর মধ্যে কে চলছিল। আমার আব্বু আমাদের এই সম্পর্ক মেনে নিয়েছে। আমার আব্বু একটু আগে অফিস থেকে এসে বলেছে সে নাকি তার ঘরের জন্য লক্ষ্মী আনতে যাবে। তার আম্মুকে এটাও বলে দিয়েছে সে কাল আমাকে সঙ্গে নিয়ে তোমাদের বাড়িতে যাবে। তাহলে আর কি কিছু বোঝার বাকি আছে নাকি? কিন্তু আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করব না। তোমার বাবা শহরের নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন। আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে সবাই আমাকে বলবে আমি লোভে পড়ে তোমাকে বিয়ে করেছি। টাকার জন্য আমি তোমাকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছি, আর টাকার জন্য আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিয়ে করেছি। দেখো, মানুষ কি বললো না বললো সে ব্যাপারে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্য। তাছাড়া তোমার ভাইয়া তো বলেছে উনি আমাদের সম্পর্ক মেনে নেবেন, আর তুমিও ওই বাড়িতে ভালো নেই। তাহলে আর তো আমাকে বিয়ে করার কোনো সমস্যা থাকার কথা নয়। কোনো সমস্যা নেই, কিন্তু তারপরও আমি তোমাকে বিয়ে করব না। তখন তিশার হাত থেকে তার বড় ভাই ফোনটা কেড়ে নেয় আর সাগরকে বলতে থাকে, দেখো, তোমার কোনো চিন্তার কারণ নেই। আমি যে তোমাকে বলেছি আমার বোনকে আমি তোমার হাতে তুলে দেবো, তাহলে এত চিন্তা করার কি আছে? তুমি তোমার আব্বুকে নিয়ে চলে আসো,
তোমার আব্বুর সাথে কথা বলে তারপর আমি দিশাকে তোমার হাতে তুলে দিতে চাই। আমি আমার বোনকে এভাবে কষ্ট পেতে আর দেখতে চাই না। তুমি প্লিজ আমার বোনটাকে একটু সুখে রাখো। আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, আপনার চিন্তার কোনো কারণ নেই। আমি আমার ভালোবাসার মানুষটাকে যথেষ্ট সুখে রাখার চেষ্টা করব, তবে বাকিটা আল্লাহ তাআলার হাতে, আল্লাহ যা চাইবে তাই হবে। আল্লাহর উপর তো আর কিছু করতে পারবো না। হ্যাঁ ভাই, সেটাই, সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। মানুষ তো উছিলা মাত্র, সবকিছু ফয়সালা মালিক তো একমাত্র মহান আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে সবকিছু করতে পারে, তাই আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ যেটা ভালো বোঝে। তারপর সেদিন বিকেলবেলা সাগর তারা বুকে নিয়ে তিশাদের বাড়িতে আসে। আর কথা বলার এক পর্যায়ে তিশার সঙ্গে সাগরের বিয়ের কথা। এরপর সেদিন বিকেলবেলা সাগর তার পরিবারকে নিয়ে তিশাদের বাড়িতে আসে। আর কথা বলার এক পর্যায়ে তিশার সঙ্গে সাগরের বিয়ের পাকা সম্বন্ধে ঠিক হয়। দেখতে দেখতে বেশ কিছুদিন সময় চলে যায়। আজ সাগর আর তিশার বিয়ে হয়েছে। এই মুহূর্তে তিশা সাগরের বেডরুমে বসে বসে সাগরের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই সাগর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বেডরুমে চলে আসে আর সঙ্গে সঙ্গে দরজাটি বন্ধ করে দেয়। তিশা তখনও বিছানায় বসে আছে। এটা দেখে সাগর বলতে থাকে, কি ব্যাপার বউ, বাসরাতে স্বামীকে সালাম করতে হয়, এটা তুমি জানো না নাকি? এর থেকে যদি আমার কয়েকটা বিয়ে হতো তাহলে অবশ্যই আমার এক্সপিরিয়েন্স থাকতো। তার মানে তুমি কি বলতে চাইছো আমার এর আগে আরও কয়েকটা বিয়ে হয়েছে, তার জন্য আমি জানি? দেখো, এগুলো নিয়ম, এগুলো সবাই জানে। যাই হোক, আমি তোমাকে সালাম করতে পারবো না, কারণ আমি তোমার চাইতে বয়সে বড়। এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, তোমাকে সালাম করতে হবে না। যাই হোক, চলো দুজনে নামাজ পড়বো। এখন আবার কিসের নামাজ পড়বো? আমি তো নামাজ পড়ে নিয়েছি অনেকক্ষণ আগেই। তাছাড়া তুমি খুব ভালো করে জানো আমি যাই কিছু করি না কেন, আমি নামাজের ব্যাপারে খুবই সেনসিটিভ। আমি নামাজের ব্যাপারে কখনোই অবহেলা করি না। আমি সবার মতো সবসময় নামাজ আদায় করি। সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু এই নামাজ সেই নামাজ নয়। আজ আমাদের বাসার অধ্যায়, আজ আমাদের দুজনকে 2 রাকাত করে নফল নামাজ আদায় করতে হবে। আর আল্লাহর কাছে আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া প্রার্থনা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি অজু করে আসো। আমার অজু আছে, আমি একটু আগে এশার নামাজ পড়েছি। সাগর তখন কোনো কথা না বলেই চুপচাপ ওয়াশরুমে চলে গেল। আর তারপরে উঁচু করে এসে দুটো জায়নামাজ বিছিয়ে তিশাকে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। এদিকে সাগরের আগেই তিশার নামাজ শেষ হয়ে গেছে, তাই তিশা নামাজে রেখে বিছানায় গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে সাগর ততক্ষণে জায়নামাজটা রেখে তিশার পাশে এসে দাঁড়ায় আর বলে, কি হলো, তুমি ঘুমিয়ে যাচ্ছ কেন? তো কি করব আমি? দেখো অলরেডি রাত 11টা বেজে গেছে, আমার খুব ঘুম পেয়েছে। আরে বাবা, সেটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে নাকি? আজ আমাদের বাসরাত কত বছর অপেক্ষার পর এই রাতে জীবনে একবার আসে, আর সেখানে কি না তুমি ঘুমিয়ে যেতে চাইছো? আমার ভালো লাগছে না কিছু। আমি পলিকে খুব মিস করছি, জানো? পলি সবসময় আমার সঙ্গে ঘুমায়। আজ মেয়েটা ঘুমিয়েছি কিনা সেটাই বুঝতে পারছি না। কোথায় আছে? ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আমি কাল সকালেই বলি কি আমাদের বাড়িতে নিয়ে আসব, আর তারপর থেকে বলি এখানেই থাকবে। কিন্তু আজকে রাতটাকে এভাবে নষ্ট হয়ে যেতে দিও না। আজ আমাদের বাসর রাত, প্রত্যেকটা মানুষের জীবনের স্বপ্নের একটা রাত। এই বলে সাগর তিশার দিকে এগোতে থাকে। আর সাগরকে এভাবে তিশার দিকে এগোতে দেখে আর এদিকে তিশা নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। এটা দেখে তিশাকে সাগর বলে, কি ব্যাপার, কি হয়েছে? তুমি আমাকে নিজেকে গুটিয়ে নিচ্ছ কেন? জানি না, আমার কেমন যেন আনকমফোর্টেবল লাগছে। এই প্রথমবার জীবনে আমার রুমের মধ্যে কোনো ছেলে মানুষ, তাই কেমন যেন আনইজি ফিল হচ্ছে। আরে ভাই, এতে নিজে আনকমফোর্টেবল ফিল করার কি আছে? আমি তোমার স্বামী, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এখন থেকে আমরা দুজনে একসঙ্গেই থাকবো। প্লিজ, তারপরেও আমার কেমন জানি লাগছে। তুমি প্লিজ অন্য রুমে চলে যাও, আমাকে একা ঘুমাতে দাও। এই বলে তিশা সাগরকে অনেক রিকোয়েস্ট করতে লাগলো। সাগর এগিয়ে যেতেই তিশা পিছন থেকে চলে যায়। কিন্তু সাগর কি এই দিনের জন্য বিয়ে করেছে নাকি? সে বিয়ে করেছে বউ নিয়ে একসঙ্গে ঘুমানোর জন্য। তাছাড়া আজ তাদের বাসর রাত, জাগার তো আর এখন কোনো রকম রুম থেকে বের হবে না। তাই সাগর তিশার কোনো কথা না শুনেই তিশার কাছে চলে যায় আর তিশাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। এ কি করছো তুমি? তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন? আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে বলো আমাকে, আমি তোমাকে ঠিক করে দিচ্ছি। এই বলে সাগর তিশাকে নিজের বুকের মধ্যে টেনে নেয়
আর তিশার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তিশা সাগরের ছোঁয়া পেয়ে একটু কেমন যেন কেঁপে ওঠে আর বলে, ছেড়ে দাও আমাকে, আমার কেমন যেন লাগছে। কিন্তু সাগর তিশার কোনো কথাই শুনল না। তিশার হাতে দুটো বিছানার সঙ্গে চেপে ধরে তিশার ঠোঁট দুটোতে ইচ্ছে মতো কিস করতে থাকে। আর এদিকে তিশার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল, নিজেকে কোনোভাবেই যেন ঠিক রাখতে পারছিল না। প্লিজ ছেড়ে দাও না আমাকে, কেন এরকম করছো আমার সঙ্গে? তুমি আমার শরীরে টাচ করো না, আমার শরীরে কেমন যেন লাগছে। একটু সহ্য করো না, এরকম কেন করছো? প্রথমবার ইন্টিমেট হলে এরকম একটু হয়, এতে এরকম করার কি আছে? প্লিজ একটু চুপ করে থাকো আর আমাকে একটু আদর খেতে দাও। এই বলে সাগর তিশার গলায় গালে কিস করতে থাকে। আর এদিকে তার লক্ষ্য একটা, সময় আরও নিচের দিকে যেতে থাকে। সে তিশার নাভিতে হাত বুলাতে থাকে। আর এদিকে তিশার তো একদম যায় অবস্থা। সে খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ছটফট করছে। আর তখনই সাগর ভীষণ নিচে হাত দেয়। তখন তার একদম চিৎকার দেওয়ার মতো অবস্থা। এ কি করছো তুমি? তুমি আমার ওখানে হাত দিচ্ছ কেন? প্লিজ তুমি তোমার হাতটা সরাও, আমার খুব খারাপ লাগছে। কিছু হবে না, একটু ধৈর্য ধরো, আমি তোমাকে খুব শান্তি দেব। প্লিজ তুমি এরকম করো না। এই বলে সাগর তিশার ওখানে হাত বুলাতে থাকে। আর তখনই সে দেখতে পায় ওটা একদম পুরোপুরি ভিজে গেছে। আসলে তিশা তো একটা মেয়ে মানুষ, আর তার ওসব কিছু করার জন্য পরিপূর্ণ বয়স হয়েছে। কিন্তু তিশা আজ পর্যন্ত প্রেম ওইসব করেনি, তাই সাগরের কাছে আসতে একটু আনইজি ফিল করছিল। আর এদিকে সাগর তিশার ওটা ভেজা পেয়ে সঙ্গে সঙ্গে নিজের আঙ্গুল ঢুকিয়ে দেয়। আর এদিকে তিশা কোকাতে থাকে। কি করছো তুমি? ছেড়ে দাও না, আমার কেমন যেন লাগছে, প্লিজ ছেড়ে দাও আমাকে। জান, আর একটু ধৈর্য ধরো, আমি তোমাকে অনেক শান্তি দেব। এই বলে সাগর তখন তিশার ওখান থেকে নিজের হাতটা সরিয়ে নেয়। আর সঙ্গে সঙ্গে তিশার ওটাতে নিজের ওটা ঢুকিয়ে দেয়। তারপর তিশাকে ইচ্ছে মতো নিজের ভালোবাসা উজাড় করে দিতে থাকে। ছেড়ে দাও, আমার ব্যথা লাগছে। প্লিজ জান, একটু ধৈর্য ধরো, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। পুরাতন করছি তো। আসলে মেয়েদের একটা পর্দা থাকে, যেটা প্রথমবার করার সময় একটু বাধার সৃষ্টি করে। ওটা ছিঁড়ে গেলেই আর কোনো প্রবলেম হবে না, অনেক মজা পাবে। এই কথা বলে সাগর তিশার সঙ্গে ইন্টিমেট হয়ে যায়। এভাবেই চলে যায় প্রায় ঘন্টাখানেক সময়। 1 ঘন্টা পর সাগরের মনস্কামনা পূর্ণ হলে সাগর তিশাকে ছেড়ে দেয়। আর এদিকে তিশার অবস্থা একদম নাজেহাল, একদম ক্লান্ত হয়ে পড়েছে সে। তখনই সাগরের তাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, কেমন লাগলো জান? মজা পেয়েছো না? অনেক মজা পেয়েছি। আচ্ছা, আমার তো অনেক ভয় লাগছিল, কিন্তু এত মজা পেলাম কি করে? তোমাকে বলেছিলাম না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথম একটু ওরকম লাগেই, তারপর সব ঠিক হয়ে যায়। শেষ রাতে আরেক রাউন্ড খেলতে দেবে? আরে না, একদমই না। দেখো বিছানায় রক্ত লেগে আছে, এরকমটা কেন? আমি তোমাকে বললাম না, প্রথমবার করার সময় মেয়েদের ওটার ভেতর পাতলা একটা পর্দা থাকে, ওটা ছিঁড়ে যাওয়ার কারণে সামান্য একটু রক্ত বের হয়ে যেতে ভয় পাওয়ার কিছু নেই। এখন চলো ঘুমিয়ে পড়ি। হ্যাঁ তাই, চলো, আমারও ঘুম পাচ্ছে খুব। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল আর স্বপ্ন দেখতে লাগলো নতুন একটা জীবনের। এভাবেই শুরু হলো তাদের প্রেমময় একটা রোমান্টিক গল্প। তো ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আমাদের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদেরকে নতুন একটা ভালোবাসার গল্প লিখতে উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।